তো দেখো, আজকে এই ভিডিওতে আলোচনা করব আমি রক্ত ও রক্তের উপাদান। রক্ত কি সে সম্বন্ধে জানবো এবং রক্তের নানান যে উপাদানগুলি আছে সে সম্বন্ধে এই ভিডিওতে আলোচনা করা হবে। তো চলো আজকের আলোচ্য বিষয়গুলো নিয়ে আলোচনা শুরু করি। তো আজকের আলোচ্য বিষয় আছে রক্ত ও রক্তের উপাদান। তো আমাদের এই টপিকটা সম্বন্ধে ভালোভাবে জানতে গেলে আমাদের রক্ত কি সেই বিষয়ে জানতে হবে এবং তারপর রক্তের যে নানান উপাদানগুলি আছে রক্তের সেই নানান উপাদানগুলি সম্বন্ধে জানতে হবে। তো প্রথমত আমরা রক্ত সম্বন্ধে জানবো যে রক্ত কি, কেননা আমাদের এই টপিকের মূল আলোচ্য বিষয়ই হচ্ছে রক্ত ও রক্তের উপাদান। তাই আমরা প্রথমত রক্ত সম্বন্ধে আলোচনা করব। রক্ত কি? রক্ত সম্বন্ধে আমাদের সকলের একটা সাধারণ ধারণা আছে যে রক্ত হলো লাল বর্ণের একটি তরল পদার্থ, যেটি প্রাণীদেহে দেখা যায়। আমরা সকলেই আমাদের ব্যবহারিক জীবনে রক্ত দেখেছি, রক্তের রং কেমন, রক্তের আকার কেমন। তো রক্তের যদি আমরা সংজ্ঞা বলি তাহলে রক্তের সংজ্ঞা হবে যে রক্ত হলো লাল বর্ণের তরল সংযোগ কলা। এবার তোমাদের মনে প্রশ্ন জাগতে পারে যে রক্তকে কলা বলছে কেন? রক্তকে কলা বলছে তার কারণ হলো যে জেনে রাখো যে কলা বলতে বোঝায় কোষগুচ্ছ বা কোষের সমষ্টিকে আমরা বলি কলা। এবার রক্ত যেহেতু একাধিক কোষের সমন্বয়ে গঠিত হয় বা একাধিক কণিকা নিয়ে গঠিত হয়, তাই রক্তকে একটা কলা বলা হচ্ছে। ঠিক আছে, এখন প্রশ্ন হলো যে ঠিক আছে, রক্ত যেহেতু একাধিক রক্তকণিকা সমন্বয়ে গঠিত তাই রক্তকে কলা বলা হচ্ছে, কিন্তু একে সংযোগ কলা বলা হচ্ছে কেন? তো রক্তকে সংযোগ কলা বলা হচ্ছে তার কারণ হলো যে রক্ত আমাদের দেহের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে সংযোগ স্থাপন করে, তাই রক্তকে সংযোগ কলা বলা হচ্ছে। এবং রক্ত তরল আকৃতির, তরল প্রকৃতির হয়, রক্ত তরল প্রকৃতির হয়, তাই রক্তকে আমরা তরল সংযোগ কলা বলছি। ঠিক আছে, এবার এটা লাল বর্ণের হয়, আমরা এটাও দেখেছি যে রক্ত সাধারণত লাল বর্ণের হয়। তাই রক্তের সংজ্ঞায় আমরা বলতে পারি রক্ত হলো লাল বর্ণের তরল সংযোগ কলা। রক্ত লাল বর্ণের হয় কেন? রক্ত লাল বর্ণের হয় কেন তার কারণ যখন আমি রক্তের উপাদানগুলি আলোচনা করব তখন আমি এই বিষয়টা সম্বন্ধে বলবো, এখন আমি বলছি না, না হলে একই ভিডিওতে একটা কনসেপ্ট দুবার বলা হয়ে যাবে। তাই আমি এটা এখন স্কিপ করছি। যখন আমি রক্তের উপাদান সম্বন্ধে আলোচনা করব তখন রক্তের রং বা রক্তের যে কালার সেটা লাল বর্ণের কেন হয় সেটা আমি তখন বলবো। এবার রক্তের ডেফিনেশন জানার পর আমাদের জানতে হবে যে রক্তের পরিমাণ সম্বন্ধে আমাদের একটা সাধারণ ধারণা থাকা উচিত। যেহেতু রক্তের সম্বন্ধে পড়ছি সুতরাং রক্তের পরিমাণ সম্বন্ধে আমাদের একটা ধারণা থাকা উচিত। তো রক্তের পরিমাণ সম্বন্ধে আমাদের সাধারণ ধারণা জ্ঞাত করতে হলে আমাদের এটা দেখি যে আমাদের পুরুষের দেহে এবং মহিলা দেহে রক্তের পরিমাণ কিন্তু আলাদা আলাদা দেখা যায়, অর্থাৎ রক্তের পরিমাণের ভেদ রয়েছে। যদি আমরা পুরুষ দেহ দেখি
অর্থাৎ যদি আমরা পুরুষ দেহকে পরিলক্ষিত করি তাহলে আমরা দেখব যে পুরুষ দেহে রক্তের পরিমাণ গড়ে আমরা যদি দেখি তো গড়ে আমরা দেখব যে পুরুষ দেহে রক্তের পরিমাণ আমরা 5 লিটার থেকে আমরা 6 লিটার পর্যন্ত দেখতে পাবো। এটা গড়ে বললাম, প্রায় 5 লিটার থেকে 6 লিটার দেখা যায়। কিন্তু যদি মহিলাদের ক্ষেত্রে হয় তাহলে আমরা দেখব যে মহিলা দেহে রক্তের পরিমাণ দেখা যাবে গড়ে 4.5 লিটার থেকে 5.5 লিটার পর্যন্ত। এখন প্রশ্ন আসে, যদি স্বাভাবিক জিজ্ঞাসা করে যে মানব দেহে রক্তের পরিমাণ কত, তাহলে সেই ক্ষেত্রে আমরা স্বাভাবিকভাবে আমরা বলবো যে মানব দেহে রক্তের পরিমাণ আমরা সেই ক্ষেত্রে বলবো গড়ে 5.6 লিটার। ঠিক আছে, এবার জিজ্ঞাসা করতে পারে যে রক্তের পিএইচ এর মান কত। অনেক পরীক্ষাতে জিজ্ঞাসাও করেছে যে রক্তের পিএইচ এর মান কত। পিএইচ অর্থাৎ পোটেনশিয়াল অফ হাইড্রোজেন, পিএইচ এর ফুল ফর্ম হলো পোটেনশিয়াল অফ হাইড্রোজেন। তো রক্তের পিএইচ এর মান হচ্ছে 7.4। তাই বলা হয় যে রক্ত হলো হালকা ক্ষারীয় তরল সংযোগ কলা। ঠিক আছে, তো রক্ত ও রক্তের উপাদান সম্বন্ধে জানতে গিয়ে রক্ত সম্বন্ধে আমাদের জানতে হতো। আমি এখানে রক্ত সম্বন্ধে বললাম যে রক্তের সংজ্ঞা কি সেটা দিলাম। রক্তের পরিমাণ পুরুষ দেহে কত থাকে, মহিলা দেহে কত থাকে, স্বাভাবিকভাবে মানব দেহে কত থাকে সেই বিষয়টা বললাম। রক্তের পিএইচ এর মান কত হয় সেটাও বললাম। এই জন্য রক্তকে হালকা ক্ষারীয়, এটা ক্ষারীয় হবে, ক্ষারীয় হয়ে গেছে, ক্ষারীয় হবে, হালকা ক্ষারীয় তরল সংযোগ কলা বলে। ঠিক আছে, রক্ত হলো হালকা ক্ষারীয় তরল সংযোগ কলা। এখান থেকে তোমরা একটা প্রশ্ন করতে পারো যে মহিলা দেহে রক্তের পরিমাণ কম থাকে কেন। তো এই ক্ষেত্রে আমি কারণটা এখানেই ব্যাখ্যা করে দিচ্ছি যে মহিলা দেহে রক্ত কম থাকার কারণ হলো যে নাম্বার 1 কারণ যেটা আমরা দেখব সেটা হলো যে মহিলারা গর্ভবতী হন। মহিলাদের ক্ষেত্রে আমরা গর্ভবতী হতে দেখব। এবার গর্ভবতী হওয়ার ক্ষেত্রে যেহেতু মহিলাদের পেটে বা মহিলাদের গর্ভে নতুন একটি অপত্য জীবের সৃষ্টি হয়, সেই নতুন অপত্য জীব সৃষ্টি হওয়ার জন্য সেখানে রক্তের প্রয়োজন হয়। দ্বিতীয়ত আমরা যদি দেখি আরো একটা কারণ আমরা দেখব যে মেয়েদের মাসিক চক্র হয়। এই মাসিক চক্র হওয়ার সময় মেয়েদের দেহ থেকে বেশ কিছুটা রক্ত বেরিয়ে যায়। তাই এই মাসিক চক্র হওয়ার জন্য আমরা মেয়েদের দেহে রক্তের পরিমাণ কম দেখব। ঠিক আছে, তো রক্ত সম্বন্ধে আমি আলোচনা এখানেই শেষ করলাম। এবার আমি পরের স্লাইডে আমি রক্তের উপাদান সম্বন্ধে আলোচনা করছি। দেখো, এবার এই সাইডে আমি আলোচনা করব রক্তের উপাদান সম্বন্ধে। এবার আমি আলোচনা করব। তো রক্ত এর উপাদান সমূহ, তো রক্তের উপাদান সমূহ এবার আলোচনা করছি। ইংরেজি থেকে বলা হয় কম্পোজিশন অফ ব্লাড। তো ইংরেজি লিখছি না, যেহেতু আমাদের পশ্চিমবঙ্গের ছাত্রছাত্রী বাংলা ভাষায় অভ্যস্ত, তাই আমি আর ইংরেজি লিখছি না। ইংরেজি জাস্ট আমি বললাম যে ইংরেজিতে এটাকে বলা হবে কম্পোজিশন অফ ব্লাড। ঠিক আছে, তো আমরা যেহেতু পশ্চিমবঙ্গের ছাত্রছাত্রী তাই আমি বাংলায় লিখলাম রক্তের উপাদান সমূহ। ঠিক আছে, এবারে রক্তের উপাদান সমূহকে প্রথমত এবং প্রধানত দুটি ভাগে ভাগ করা হয়। রক্তের উপাদানকে কি কি দুটি ভাগে ভাগ করা হয়? দুটি ভাগে ভাগ করা হয়। প্রথম একটি ভাগ হলো যেটাকে আমরা বলবো রক্ত কণিকা।
প্রথম ভাগ হলো রক্ত কণিকা, আর আরো একটি ভাগ হলো রক্ত রস, আরো একটি ভাগ হলো রক্ত রস। এই রক্ত রসকে আমরা প্লাজমা নামেও পরিচয় হব, ঠিক আছে। তো প্লাজমা নামেও পরিচয় হতে হবে আমাদের রক্তরসের সঙ্গে, যে রক্তরস কখনো রক্তরস না বলেও প্লাজমা শব্দটা বলতে পারে। হ্যাঁ, প্লাজমা বানানটা দেখে রাখবা, পায়জামা লিখে দিয়ে চলে এসে রাখো প্লাজমা, ঠিক আছে। তো রক্তরস বা প্লাজমা এবং রক্তকণিকা এই দুই ভাগে ভাগ করা হয়, ঠিক আছে। রক্তকণিকাকে ইংরেজিতে যদি আমরা দেখি, তো ইংরেজিতে রক্তকণিকাকে বলা হয় ব্লাড সেলস, ঠিক আছে। আবার কোন কোন বইয়ে রক্তকণিকাকে ইংরেজিতে ব্লাড কার বা সেলস ও বলা হয়। তাহলে রক্তকণিকাকে দেখবো যে কোন কোন বইয়ে ইংরেজিতে ব্লাড সেল, কোন কোন বইয়ে ব্লাড কার্পাসেলস ও বলা হয়েছে, ঠিক আছে। আর রক্তরস ইংরেজিতে তো এটাকে প্লাজমা বলে আমি লিখিয়ে দিলাম, তবে এটা আমি প্লাজমা ইংরেজি আমি লিখে দিচ্ছি PLASMA, প্লাজমা। এবার রক্তের উপাদান সমূহকে যদি আমি টোটাল 100% ধরি, পার্সেন্টেজে কোনো কিছু টোটাল 100 হয়, ঠিক আছে। তো রক্তের উপাদান সমূহকে যদি টোটাল আমি 100% ধরি, তাহলে আমি রক্তকণিকাকে দেখব 45%, অর্থাৎ রক্তকণিকা আছে আমার রক্তের উপাদান সমূহের মধ্যে 45%। আর যদি রক্তরস দেখি, তাহলে রক্তরসের ক্ষেত্রে দেখবো তাহলে বাকি পড়ে আছে কত, 55%। তো বাকি 55% থাকে রক্তরস, ঠিক আছে। এবার এই যে রক্তকণিকার আলোচনা শুরু করব কিনা, এই রক্তকণিকার আলোচনা মূলত এখানে আমরা যেই ধরনের পদার্থ আলোচনা করব সেটা হলো যে এখানে আমরা অ্যাকচুয়াল কঠিন পদার্থ আলোচনা করব। এখানে আমাদের কঠিন পদার্থ আলোচনা হবে, ঠিক আছে। এখানে আমরা কঠিন পদার্থ নিয়ে আলোচনা করব। আর এই ক্ষেত্রে আমাদের ম্যাক্সিমামই অর্থাৎ সর্বোচ্চ যে বিষয়টা আমরা রক্তরসের মধ্যে দেখতে পাবো সেটা হলো যে আমরা এই ক্ষেত্রে তরল পদার্থ দেখতে পাবো, তরল পদার্থ দেখতে পাবো। ইংরেজিতে যাকে বলা হয় লিকুইড, ঠিক আছে। কিন্তু এখানে তরল পদার্থ সর্বোচ্চ এবং সাধারণত এখানকার প্রধানত আলোচ্য বিষয় তরল পদার্থ হলো আমরা রক্তরসের মধ্যে তরল পদার্থ ছাড়াও আমরা কিছু কঠিন পদার্থ দেখতে পাবো, খুব সামান্য পরিমাণে, ঠিক আছে, অল্প মাত্রা হলেও আমরা কিছু কঠিন পদার্থ দেখতে পাবো, যেগুলো আমি আলোচনা করব যখন রক্তরস সম্বন্ধে আলোচনা করব। এবং এছাড়াও রক্তরসের মধ্যে আমরা কতগুলি গ্যাস দেখতে পাবো, ঠিক আছে। তো এই বিষয়গুলো আমরা কিন্তু রক্তরসের মধ্যে দেখতে পাই, কিন্তু মনে রাখতে হবে যে ভাই রক্তরসের মধ্যে প্রধান আলোচ্য বিষয় হলো কিন্তু তরল পদার্থ, বা রক্তরসের যে প্রকৃতি আমরা দেখবো যে ম্যাক্সিমামটাই তরল প্রকৃতির, কিন্তু এই রক্তরসের মধ্যে আমরা দেখবো যে তরল পদার্থ তো ম্যাক্সিমাম আছে, কিন্তু কিছুটা কঠিন পদার্থ এবং কিছুগুলো গ্যাসীয় পদার্থ দেখতে পাবো, ঠিক আছে। তো রক্তরসের আলোচ্যটা আমি এখন টোটালি স্থগিত রাখছি। প্রথমত আমি রক্তকণিকার এই আলোচনাটা কমপ্লিট করব, তারপর আমি রক্তরসের আলোচনাটা ডিটেলসে করব, ঠিক আছে। আমি স্টেপ বাই স্টেপ করছি। এটাকে আগে আলোচনা করার কারণ একটাই, যে পরীক্ষাতে রক্তকণিকা থেকে সবথেকে বেশি প্রশ্ন করে এবং রক্তকণিকাটা বেশি একটু ইম্পর্টেন্ট, তাই রক্তকণিকাটা আগে আলোচনা করে নিচ্ছি। এটা বেশ একটু বড় আলোচ্য বিষয়, এটা ছোট্ট আলোচ্য বিষয়, তো আগে রক্তকণিকাটা শেষ করে নিচ্ছি, তারপর রক্তরস শুরু করব, ঠিক আছে। তো রক্তকণিকা সম্বন্ধে এবার আমার আলোচ্য বিষয় শুরু হচ্ছে, বা রক্তকণিকা সম্বন্ধে এবার আমি তোমাদের ডিটেলসে বলবো। ডিটেলস মানে সেই লেভেলের ডিটেলসে বলবো ভাই, ঠিক আছে। প্রচুর প্রচুর ডিটেলসে বলবো, এতটুকু বলতে পারি এই ভিডিও দেখার পর দ্বিতীয় কোনো ভিডিও দেখার তোমার প্রয়োজন হবে না এই টপিকের উপর, এতটুকু তোমাকে আমি বলতে পারি, ঠিক আছে। তো চলো এবার রক্তকণিকা শুরু করছি। তো আমি স্লাইডটা চেঞ্জ করে নিচ্ছি, কারণ আমার একটা স্লাইডে অনেক কিছু লিখতে হবে, ঠিক আছে। তো এই স্লাইডে মোটামুটি যতটুকু লেখা যায় একটু ততটুকু লিখে নিচ্ছি, তারপর আমি নেক্সট স্লাইডটা করছি। এখানে আরেকটু করে নিই, যে রক্তকণিকাকে যদি আমরা দেখি ভাই, আমি রক্তকণিকার কথা বলছি, হ্যাঁ, এই রক্তকণিকার ভাগ করছি। এই রক্তকণিকা যদি কথা বলি, তাহলে রক্তকণিকা কিন্তু তিন ধরনের দেখতে পাবো। জাস্ট এখানে আমি তিনটা ভাগ লিখছি, তারপর পরের স্লাইডে আমি ডিটেলস আলোচনা করছি। তো রক্তকণিকাকে যদি আমরা দেখি, তাহলে রক্তকণিকার মধ্যে আমরা তিনটে ভাগ পাবো।
প্রথম যে ভাগটা আমরা এখানে আলোচনা করব সেটা হলো যে ভাই লোহিত রক্ত কণিকা। তারপর দ্বিতীয় যে ভাগটা আলোচনা করব সেটাকে বলছি আমরা শ্বেত রক্ত কণিকা। এবং তৃতীয়ত যেটা আলোচনা করব সেটাকে আমরা বলছি অনুচক্রিকা। ঠিক আছে ভাই, এবার আমি পরের স্লাইডে এই তিনটে বিষয়কে নিয়ে ডিটেলস আলোচনা করছি। তো চলো আমি নতুন স্লাইড ওপেন করে নিয়েছি। এখন এই স্লাইডে আমি আলোচনা করব আমাদের রক্ত কণিকাগুলো সম্বন্ধে ডিটেলস আলোচনা করব। তো আমি আরো একবার লিখে নিচ্ছি যে এখানে আমাদের মূল আলোচ্য বিষয় যেটা হচ্ছে সেটা হলো রক্তকণিকা। আমি এটাকে উপরে লিখে দিলাম যাতে এই স্লাইডের হেডলাইন দেখে তোমরা বুঝতে পারো যে এই স্লাইডে মূল আলোচ্য বিষয় কি আছে। তো এই স্লাইডের মূল আলোচ্য বিষয় হলো রক্তকণিকা। তো তিনটে আমরা রক্তকণিকা দেখলাম, একটু তিনটে রক্তকণিকার নাম লিখে নেব। প্রথম আমরা যেটা দেখলাম সেটার নাম ছিল লোহিত রক্ত কণিকা। লোহিত রক্তকণিকা দেখলাম আমরা। তারপর আমরা আলোচনা করব শ্বেত রক্ত কণিকা। আমার লেখা একটু বাজে, তবে আমি মুখে বলছি, তোমরা সেটা শুনে তোমাদের নোটবুকে তোমাদের নিজের সুন্দর হাতে সুন্দরভাবে লিখে কপি করে নিই, ঠিক আছে। তারপর আমরা যেটা আলোচনা করবো এরপরে সেটা হলো অনুচক্রিকা। ঠিক আছে, এবার আমাদের এই তিনটার আলোচ্য বিষয় শুরু হবে। প্রথম আমি লোহিত রক্তকণিকা সম্বন্ধে একটু বলে নিই। লোহিত রক্তকণিকার এই যে লোহিত শব্দ দেখছো কিনা, এই লোহিত শব্দের অর্থ হলো, লোহিত শব্দের অর্থ হলো লাল, মনে রাখবে, ঠিক আছে। লোহিত শব্দের অর্থ হলো লাল। আর এখানে যে শ্বেত রক্তকণিকার শ্বেত শব্দটা দেখছো, এই শ্বেত শব্দের অর্থ হলো সাদা, ঠিক আছে। এবার লোহিত রক্তকণিকাকে ইংরেজিতে কি বলে সেটা জেনে থাকতে হবে, কারণ অনেক সময় ইংরেজি টার্ম দিয়েও কোয়েশ্চেন করতে পারে। আর খুবই সাধারণ সহজ ইংরেজি টার্মগুলো মনে রাখতে সুবিধা হবে। বেশি এখানে সব থেকে যেটা বলার কথা হলো যে এখানকার যে ইংরেজি নামগুলো পাবো তার শর্ট ফর্ম থেকে কোয়েশ্চেন করতে পারে, ঠিক আছে। তাই আমাদের এখানে ইংরেজি নামগুলো এবং সেই শর্ট ফর্মের যে ফুল ফর্ম হবে সেগুলো আমাদের একটু জানতে হবে। তো লোহিত রক্তকণিকা এটাকে ইংরেজিতে বলা হয় যে লোহিত শব্দের অর্থ লাল, তাহলে লাল, লালের ইংরেজি কি সবাই জানো? রেড। রক্তের ইংরেজি সবাই জানো ব্লাড, এটা সবাই জানো যে রক্তের ইংরেজি ব্লাড। আর কণিকার ইংরেজি, কণিকার ইংরেজি কোন কোন বইয়ে সেল পাবা, ঠিক আছে, কোন কোন বইয়ে সেল পাবা, অর্থাৎ কোন কোন বইয়ে লোহিত রক্তকণিকার ইংরেজি রেড ব্লাড সেল পাবা, আবার কোন কোন বইয়ে রেড ব্লাড কার্ড পাসেলস, তো কোন কোন বইয়ে কার্পাসেলস পাবা। তো স্যার কোনটা ঠিক কোনটা ভুল? দুটোই ঠিক, দুটোই ঠিক। কোন কোন বইয়ে এটা লেখা আছে, কোন কোন বইয়ে এটা লেখা আছে। পুরোনো বইগুলো যদি ফলো করা যায় সেখানে আমরা রেড ব্লাড কার্পাসেলস পাবো, নতুন বইগুলোতে রেড ব্লাড সেল বেশি বেশি আছে। তোমাদের যদি বিশ্বাস না হয় তোমরা চ্যাট জিপিটি কিংবা গুগল সার্চ করে দেখতে পারো, সেখানেও সেমই বলবে দুটোই ঠিক, এটাও ঠিক এটাও ঠিক। তাই এটা নিয়ে দ্বিধাদ্বন্দ্বে পড়বে না যে কোনটা ঠিক, দুটোই ঠিক, ঠিক আছে। লোহিত রক্তকণিকার ইংরেজি রেড ব্লাড সেল ঠিক, আবার রেড ব্লাড কার্পাসেল ঠিক, ঠিক আছে। এটা নিয়ে দ্বিধাদ্বন্দ্বে যাবে না, দুটোই ঠিক, এটাও ঠিক এটাও ঠিক। এবার এখান থেকে শর্ট ফর্ম যেটা আছে, রেড থেকে আর আছে, ব্লাড থেকে বি আছে, আর সেল বা কার্পাসেল থেকে সি আছে, যা এর শর্ট ফর্ম তৈরি হয় আরবিসি। তো অনেক সময় প্রশ্ন করে আরবিসির ফুল ফর্ম কি, তখন কিন্তু তোমরা আরবিসির ফুল ফর্ম এটা লিখতে হবে রেড ব্লাড সেল অথবা রেড ব্লাড কার্পাসেল, যেটা লিখবে সেটা দিয়ে নাম্বার পাবা। আর যদি এমসিকিউ থাকে তাহলে যে কোনো একটা অপশন দিবে, সেটা তোমরা রাইট অ্যান্সার করে দিয়ে চলে আসবে, ঠিক আছে।
এবার সেম ভাবে আমি বলি শ্বেত রক্তকণিকা। শ্বেত রক্তকণিকা যদি বলি তাহলে শ্বেত মানে সাদা, তো সাদার ইংরেজি সবাই জানো হোয়াইট। হোয়াইট সবাই পছন্দ করে তাই না, হোয়াইট স্কিন, হোয়াইট স্কিন তো সব থেকে বেশি পছন্দ করে মানুষ তাই না, তো হোয়াইটকে কি করে ভোলা যায় তাই না, হোয়াইট স্কিন। তো চলো, হোয়াইট মানে সাদা সবাই জানো, রক্ত মানে ব্লাড এটাও সবাই জানো তাই না। আর কণিকা মানে আমি বললাম যে তোমরা সেল করতে পারো CELL, অথবা তোমরা কেউ যদি লিখো WHITE হোয়াইট, তারপর যদি লিখো ব্লাড, তারপর বলো যে স্যার আমি সেল লিখবো না, আমি লিখবো কার্পাসেল, তো লিখো ভাই, এটাও ঠিক এটাও ঠিক, পুরনো বইতে এইটা আছে, নতুন বইগুলোতে এইটা আছে, দুটোই ঠিক। চাইলে তুমি বিভিন্ন টেকনোলজি ইউজ। তো সরি, একটা কল চলে এসেছিল, আমি এয়ারপ্লেন মোড অন করতে ভুলে গিয়েছিলাম, তো সেই জন্য কয়েক সেকেন্ড নষ্ট হয়ে গেল তোমাদের, কয়েক সেকেন্ডই বলবো না, 1-2 মিনিট নষ্ট হয়ে গেল। সো আগে আর এরকম হবে না, খুব আমি এর পরে থেকে যখন আমি ভিডিও রেকর্ড করব আমি এয়ারপ্লেন মোড অন করে দেব। তো চলো আমি আমাদের ক্লাস শুরু করি, ঠিক আছে চলো। তো এটা হয়ে গিয়েছিল, এবার এটা করছিলাম তাই না, আচ্ছা ঠিক আছে। তো আমি বলছিলাম যে এগুলো নিয়ে যদি কারো ডাউট থাকে তোমরা তোমাদের টেকনোলজি ইউজ করে নিতে পারো, তোমরা তোমাদের টেকনোলজি ইউজ করে এর সত্যতাগুলো যাচাই করতে পারো, ঠিক আছে। তো চলো এই শর্ট ফর্মটা তৈরি করি, এই শর্ট ফর্মটা যদি তৈরি করি তাহলে আমরা পাবো WBC। তো প্রশ্ন যদি করে WBC এর ফুল ফর্ম কি, তো তখন যেন তোমরা লিখে আসতে পারো, ঠিক আছে ভাই, কোনো সমস্যা নাই, আছে কোনো সমস্যা? ওকে, ভেরি গুড, সমস্যা হবেও না আশা করি। নেক্সট দেখো অনুচক্রিকা, অনুচক্রিকাকে ইংরেজিতে বলা হয় প্লেটলেটস, ঠিক আছে, প্লেটলেট বলে, যেহেতু অনেকগুলো অনুচক্রিকা আছে তাই আমরা প্লুরাল ফর্ম করে প্লেটলেটস বলছি, ঠিক আছে কোনো সমস্যা নেই। তো এটা ছিল আমাদের প্রথম 1 নম্বর একটা বৈশিষ্ট্য আমরা বলতে পারি। এবার যদি আমরা 2 নম্বর বৈশিষ্ট্য আলোচনা করি তাহলে চলো আমরা এবার 2 নম্বর বৈশিষ্ট্যটা আলোচনা করি। 2 নম্বর বৈশিষ্ট্য সম্বন্ধে এবার আমরা আলোচনা করব, উৎস সম্বন্ধে আলোচনা করব, ঠিক আছে। এই যে লোহিত রক্তকণিকা আছে, এই যে আমরা লোহিত রক্তকণিকা বলছি, এবার আমরা কিন্তু শর্টে লিখছি, হ্যাঁ আরবিসি কথা বলছি। এই যে আরবিসির এর তো একটা সোর্স বা এর তো একটা উৎস আছে তাই না, আরবিসি তৈরি হয়েছে কোথাও না কোথাও তৈরি হয়েছে, এখন আরবিসি কোথায় তৈরি হয়েছে এই বিষয় সম্বন্ধেও জানতে হবে। কেন জানতে হবে? জানতে হবে এই কারণে যে এখান থেকেও কিন্তু প্রশ্ন করে, ঠিক আছে। তো আরবিসির উৎস সম্বন্ধে যদি আমরা দেখি তাহলে আরবিসির উৎস আমরা দুটো পাবো, ঠিক আছে ভাই, কটা পাবো বললাম? দুটো পাবো। একটা উৎস আমরা পাবো মেসোডার্ম অঞ্চল, ঠিক আছে, মেসোডার্ম অঞ্চল। আর আরো একটা স্থান থেকে আমরা দেখব, সেটা হলো লাল অস্থি মজ্জা, হ্যাঁ হস্তি নয় অস্থি, আর লজ্জা নয় মজ্জার কথা বলছি, মজ্জা, লাল অস্থি মজ্জা। এখন প্রশ্ন হলো কি, তাহলে কি স্যার দুটো থেকে আরবিসি তৈরি হয়? হ্যাঁ দুটো থেকেই তৈরি হয়, কিন্তু দুটো থেকে সবসময় তৈরি হয় না, খুব একটা ব্যাপার আছে, ব্যাপারটা খুলে বলি। যখন ভ্রূণ অবস্থায় থাকা হয়, যখন ভ্রূণ অবস্থা থাকে, অর্থাৎ যখন কোনো অপত্য জীব তার মায়ের মাতৃগর্ভে থাকে, তখন সেই ভ্রূণের যে আরবিসি তৈরি হয় সেটা মেসোডার্ম অঞ্চল থেকে তৈরি হয়, ঠিক আছে। অর্থাৎ ভ্রূণ অবস্থায় যখন আমাদের আরবিসি তৈরি হয় তখন সেই আরবিসিটা কিন্তু মেসোডার্ম অঞ্চল থেকে তৈরি হয়। কিন্তু যখন আমরা ভ্রূণ অবস্থায় থাকি না, অর্থাৎ যখন আমরা জন্মগ্রহণ করিনি, ঠিক জন্মগ্রহণ করার পরে তখন কিন্তু আমাদের আরবিসি তৈরি হয় লাল অস্থি মজ্জা থেকে। তো এখানে আমরা লিখবো এটা কিন্তু আমরা ভ্রূণ অবস্থায় নেই, যে ভ্রূণ অবস্থা হয়ে গেলাম, অর্থাৎ যদি আমরা একটা শিশুর কথা বলতে পারি সেই ক্ষেত্রেও লাল অস্থি মজ্জা হবে। আমরা যদি বলি যে কোনো নাবালক, যদি কোনো আমরা নাবালক বলি, ঠিক আছে, অর্থাৎ 18 বছরের নিচে কাউকে যদি বলি সেই ক্ষেত্রেও আমাদের একই অ্যান্সার হবে। আমরা যদি সাবালকের কথা বলি, যার 18 বছর প্লাস হয়ে গেছে, তারও একই হবে। আমরা যদি কারো কিছু বলি যে বৃদ্ধ বয়স, বৃদ্ধদের ক্ষেত্রেও ঠিক আছে একই অ্যান্সার হবে, যে শিশু হোক, নাবালক হোক, সাবালক হোক, বৃদ্ধ হোক, এই ক্ষেত্রে আমাদের আরবিসি তৈরি হবে লাল অস্থি মজ্জা থেকে। কিন্তু ভ্রূণ অবস্থায় আমাদের আরবিসি তৈরি হয় মেসোডার্ম অঞ্চল থেকে, ঠিক আছে। এখন যদি আমরা ডাব্লিউবিসি দেখি,
তাহলে ডাব্লিউবিসি যদি আমরা এখন উৎস দেখি, তাই না? তো চলো ডাব্লিউবিসির উৎস দেখে নিই। ডাব্লিউবিসির উৎস আমরা দেখবো যে ডাব্লিউবিসির প্রধান উৎস আমরা যদি দেখি, তাহলে প্রধান উৎস আমরা দেখবো যে ডাব্লিউবিসির প্রধান উৎস হচ্ছে লাল অস্থি মজ্জা। ঠিক আছে, লাল অস্থি, হস্থি নয়, অস্থি, লাল অস্থি মজ্জা। ঠিক আছে, লাল অস্থি মজ্জা। এবং এছাড়াও দেখবো যে ডাব্লিউবিসি লাল অস্থি মজ্জা ছাড়াও এটা লসিকা গ্রন্থি থেকেও তৈরি হয়, লসিকা গ্রন্থি। ঠিক আছে, এবং আমরা কিছু কিছু ক্ষেত্রে দেখবো যে প্লীহা, প্লীহা থেকেও কিন্তু ডাব্লিউবিসি তৈরি হতে আমরা দেখি। ঠিক আছে, তো ম্যাক্সিমাম যেটা আমাদের মনে রাখতে হবে সেটা হলো যে আমাদের লাল অস্থি মজ্জা। ঠিক আছে, লাল অস্থি মজ্জা মনে রাখতে হবে। এছাড়াও আমরা লসিকা গ্রন্থি, ঠিক আছে, এবং প্লীহাতে আমরা ডাব্লিউবিসি তৈরি হতে দেখি বা ডাব্লিউবিসির উৎস। ঠিক আছে, তারপর যদি বলি প্লেটলেট, প্লেটলেটের ক্ষেত্রে যদি আমরা দেখি, তো প্লেটলেটস, তো প্লেটলেটসের যদি আমরা সোর্স দেখি বা উৎস যদি দেখি, তাহলে প্লেটলেটসের আমরা উৎস হিসাবে একটাই দেখবো। এখানে আমাদের বেশি মুখস্থ করতে হয় না, এখানে আমাদের মনে করতে হবে শুধু লাল অস্থি মজ্জা। আচ্ছা, একটা কথা বলে দিই, লাল অস্থি মজ্জা এটাকে ইংরেজিতে বলা হয় রেড বোন ম্যারো। ঠিক আছে, লাল অস্থি মজ্জা। ঠিক আছে, আচ্ছা এটা আমি একটু ইংরেজি লিখে দিচ্ছি। ঠিক আছে, বারবার যেহেতু শব্দটা আসছে, তো মনে রাখবে তোমরা যে লাল অস্থি মজ্জা। ঠিক আছে, এটাকে ইংরেজিতে বলছে, লালকে ইংরেজিতে কি বলবে বলো? রেড। অস্থিকে ইংরেজিতে কি বলে? বোন বলা হয়, জানো আশা করি। আর মজ্জার ইংরেজি হবে ম্যারো। ঠিক আছে, তো রেড বোন ম্যারো। ঠিক আছে, লেখা একটু বাজে হলো, আশা করি বুঝতে পারছো যে লাল অস্থি মজ্জা এটা ইংরেজিতে বলা হচ্ছে রেড বোন ম্যারো। ঠিক আছে, তো এই স্লাইড আমি কমপ্লিট করছি এবং নেক্সট স্লাইড আমি নিয়ে আসছি এবং এর আরো আলোচ্য বিষয় আছে সেগুলো শুরু করছি। ঠিক আছে, এটা আমি এতটা ডিটেলস আলোচনা করব যে আমি এর আগেও একবার বলেছি, আমি আবারও বলছি যে তোমাদের সেকেন্ড কোনো ভিডিও দেখার প্রয়োজন হবে না। তাহলে আমরা রক্তকণিকার দুটো পয়েন্ট আলোচনা করে ফেললাম। একটা আমরা জানলাম যে ফুল ফর্ম গুলো কি হবে, দ্বিতীয় জানলাম উৎস, 3 নম্বর জানবো এদের আয়ুষ্কাল কতটা। এখান থেকেও কিন্তু কোশ্চেন আসে। ঠিক আছে, তো আমরা এখানে লিখে নিই 3টা জিনিস। একটা আরবিসি সম্বন্ধে আমরা জানবো, নোট করে নিলাম। ডাব্লিউবিসি সম্বন্ধে জানবো, নোট করে নিলাম। এগুলো আমি শর্ট ফর্মে লিখছি তোমাদের জন্য, কারণ এগুলো যদি আমি আবারও পূর্ণরূপে লিখি তাহলে কিন্তু ভিডিওটা অযথাই দীর্ঘায়িত হয়ে যাবে। তাই আমি এটাকে শর্ট ফর্মে লিখছি এবং আশা করছি তোমরা বুঝতে পারবে, এতটুকু সাধারণ জ্ঞান তোমাদের আছে। এবং আরো একটা হলো প্লেটলেটস। ঠিক আছে, তো আমরা এবার যেটা দেখব সেই পয়েন্টটাকে আমরা বলছি যে এদের আয়ুষ্কাল কত। ঠিক আছে, এদের আয়ুষ্কাল কত হবে, অর্থাৎ কে কতদিন বাঁচবে। ঠিক আছে, কে কতদিনে পটল তুলবে সেই বিষয়টা এবার আমরা জানব। তো যদি আমরা আরবিসি দেখি, তাহলে আরবিসির ক্ষেত্রে আমরা দেখব যে আরবিসির গড় আয়ুষ্কাল। ঠিক আছে, এগুলো কিন্তু সব আমি অ্যাভারেজ বলছি। ঠিক আছে, প্রত্যেকটা এখানে কিন্তু আমি অ্যাভারেজ লিখবো। ঠিক আছে, তো এদের যদি আমি আরবিসির আয়ুষ্কাল দেখি, তাহলে আরবিসির আয়ুষ্কাল হবে 120 দিন। ঠিক আছে, গড়ে বলছি। ঠিক আছে, গড় অর্থাৎ অ্যাভারেজ আমরা যদি দেখি, তাহলে আরবিসির আয়ুষ্কাল আমরা দেখব 120 দিন। কিন্তু যদি ডাব্লিউবিসি দেখি, তাহলে ডাব্লিউবিসির আয়ুষ্কাল আমরা দেখব গড়ে 1 থেকে 15 দিন। আর যদি প্লেটলেটের আয়ুষ্কাল দেখি, তাহলে এটা ভাই কোনো কোনো বইয়ে আছে তোমার 3 থেকে 5 দিন, কোনো কোনো বইয়ে আছে 8 থেকে 9 দিন। তো আমি দুটো লিখে দিচ্ছি, কোনো কোনো বইয়ে আছে 3 থেকে 5 দিন, কোনো কোনো বই যদি ফলো করো সেখানে 3 থেকে 5 দিন দেখবে। ঠিক আছে, আবার এছাড়াও আমরা দেখবা যে কোনো কোনো বইয়ে কিনা, কোনো কোনো বইয়ে এটাকে তোমার লেখা আছে যে 8 থেকে 9 দিন। তো এগুলো নিয়ে কোনো সমস্যা হবে না। ঠিক আছে, যে প্লেটলেট 3 থেকে 5 দিন অথবা 8 থেকে 9 দিন, এগুলো সব গড়ে বলা হচ্ছে। ঠিক আছে, তো 3 থেকে 5 দিন কোনো কোনো বইয়ে বলো, কোনো কোনো বইয়ে 8 থেকে 9 দিন বলে, দুটোই ঠিক। ঠিক আছে, কোনোটা ভুল নয়। ঠিক আছে, যেহেতু প্লেটলেটস কি করে
যে প্লেটলেটস হচ্ছে যেহেতু আমাদের রক্ত তঞ্চনে সাহায্য করে, তো সেই ক্ষেত্রে এদের আয়ুষ্কাল বেশি দীর্ঘায়িত হতে পারে না। ঠিক আছে, তো কোনো কোনো বইয়ে আমরা 3 থেকে 5 দিন দেখব, কোনো কোনো বইয়ে আমরা 8 থেকে 9 দিন দেখ। আয়ুষ্কাল হয়ে গেল। এবার আয়ুষ্কাল হবার পর এবার আমরা এদের আকার সম্বন্ধে জানবো, অর্থাৎ শেপ সম্বন্ধে জানবো। কেননা শেপ সম্বন্ধেও অনেক সময় প্রশ্ন করে। আর সব থেকে বড় কথা হলো যেহেতু আমরা রক্তকণিকা সম্বন্ধে জানছি, সুতরাং ভালোভাবে জানবো, এমন ভাবে জানবো যেন সেকেন্ড কোনো জায়গা থেকে দেখার প্রয়োজন মনে না হয়। তাই আমি যতগুলো পয়েন্ট আছে সবগুলোই আমি আলোচনা করব। ঠিক আছে, তো আরবিসির আকার যদি দেখি তাহলে আমরা আরবিসির আকার দেখব। তোমার এরকম আকারটা হয় ওর, যে যদি লিখি তাহলে ভাষায় লিখলে এভাবে লিখতে হবে আমাকে, 2 5 চ্যাপ্টা। চ্যাপ্টা বুঝো তো? চ্যাপ্টা মানে হচ্ছে অবতল শেপ হবে, একটা হয় উত্তল শেপ আর একটা হয় অবতল শেপ। তো এই অবতল শেপ হবে অর্থাৎ কনকেভ হবে। ঠিক আছে, কনভেক্স নয়, কনকেভ শেপ দেখতে পাবো। ঠিক আছে, তো 2 5 চ্যাপ্টা, দুই পাশে আমরা কি দেখতে পাবো? কনকেভ শেপ দেখতে পাবো, অর্থাৎ চ্যাপ্টা শেপ দেখতে পাবো, অবতল আকৃতি দেখতে পাবো। তাই বলছে যে 2 5 চ্যাপ্টা, এবং এটা কেমন হয়? গোলাকার হয়। ঠিক আছে, কেমন হবে এটা? 2 5 চ্যাপ্টা গোলাকার হয়। ঠিক আছে, এর গুরুত্ব কি জানো? এই যে আরবিসির 2 5 চ্যাপ্টা এবং গোলাকার হয়, এর জন্য কিন্তু রক্ত মানে রক্ত কি হয়, যে রক্তের সঙ্গে অক্সিজেন আমাদের দেহে যায়, এটা আমরা জানি যে রক্তের মাধ্যমে যেমন অক্সিজেন আমাদের দেহে যায়, তেমন আবার আমাদের দেহে থেকে রক্তের মাধ্যমে CO2 আসে, এটাও জানি। এটা যখন আমরা ব্লাড সার্কুলেশন বা রক্ত সংবহন পড়েছি তখন আমরা দেখেছি, তাই না? দেখেছি। তো আমরা দেখবো যে আরবিসির 2 5 চ্যাপ্টা এবং গোলাকার হয় আমাদের ক্ষেত্রে যে গুরুত্বটা পায় সেটা হলো যে আমাদের রক্ত বেশি বেশি পরিমাণে অক্সিজেন নিয়ে যেতে পারে, বেশি বেশি পরিমাণে অক্সিজেন নিয়ে যেতে পারে এই 2 5 চ্যাপ্টা এবং গোলাকার হওয়ার জন্য। তো এটা হলো একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। ঠিক আছে, তো এটা আমি স্টার করে দিচ্ছি। ঠিক আছে, এখান থেকে জিজ্ঞাসা করে যে আরবিসির আকৃতি কেমন এবং আরবিসির আকৃতি গোলাকার 2 5 চ্যাপ্টা হওয়ার গুরুত্বটা কি? তো গুরুত্বটা এটাই হলো যে ভাই, যে বেশি বেশি পরিমাণে অক্সিজেন নিয়ে যেতে পারবে। ঠিক আছে, ডাব্লিউবিসি এর যদি আকারের কথা বলি তাহলে ডাব্লিউবিসি হচ্ছে ঠিক ভাই অ্যামিবার ঠিকই। ঠিক আছে, ডাব্লিউবিসি নির্দিষ্ট আকার নাই। ঠিক আছে, ডাব্লিউবিসি কেন বলছি? কারণ ডাব্লিউবিসি প্রকারভেদ আছে। ঠিক আছে, বেশ কয়েকটা প্রকারভেদ আছে। প্রথমত আমরা ডাব্লিউবিসি কে দানাযুক্ত এবং দানাবিহীন এরকম দুই ভাগে ভাগ করতে পারি, যাদের নাম হলো গ্র্যানুলোসাইট এবং অ্যাগ্রানুলোসাইট। ঠিক আছে, এবার এদেরও আবার বিভিন্ন ভাগ আছে। তো এগুলো আমি আলোচনা করব, অবশ্যই আলোচনা করব, কিন্তু ভিডিওর শেষে আলোচনা করছি। অ্যাকচুয়াল একে একে আলোচনা করছি, স্টেপ বাই স্টেপ আলোচনা করছি। ঠিক আছে, তো যেহেতু আমি এখানে আকার সম্বন্ধে বলছি, তো ডাব্লিউবিসির অনেকগুলো প্রকারভেদ আছে এবং প্রত্যেকটার আমরা দেখবো যে আলাদা আলাদা আকার, কোনোটা নির্দিষ্ট আকার দেখতে পাবো না। তাই ডাব্লিউবিসির আকার সম্বন্ধে আমরা লিখবো যে ডাব্লিউবির আকার হলো অনিয়তাকার। ঠিক আছে, অনিয়তাকার, কারণ বেশ কয়েকটি ডাব্লিউবিসি, বেশ কয়েকটি বলতে পারি বেশ কয়েক ধরনের ডাব্লিউবিসি আছে। ঠিক আছে, অর্থাৎ আমরা যদি দেখি যে তোমার গ্র্যানুলোসাইট আছে 3 ধরনের আর অ্যাগ্রানুলোসাইট আছে তোমার 2 ধরনের। ঠিক আছে, তো টোটাল 5 ধরনের দেখবো। এই 5 ধরনের ডাব্লিউবিসির আমরা দেখবো যে 5 ধরনের ডাব্লিউবিসির যে সে 5 ধরনের হচ্ছে, তাই না? তাহলে সেটাকে আমরা নির্দিষ্ট বলতে পারি না? নির্দিষ্ট না, অনির্দিষ্ট। তাই ডাব্লিউবিসির আকারকে আমরা অনিয়তাকার বলবো এবং ঠিক আছে, অনিয়তাকার বলবো। বুঝতে পেরেছো? এটা মনে থাকবে। এবং আরো একটু মনে রাখবে যে এটা যেহেতু অ্যামিবার ঠিকই অনিয়তাকার, যেহেতু অ্যামিবার কোনো আকার থাকে না কো, তাই আমরা এটাকে বলতে পারি যে এটার চলন অ্যামিবার মতন। ঠিক আছে, এটার চলন কেমন? তো আমরা এখানে বলতে পারি যে অ্যামিবয়েড চলন দেখা যায়। ঠিক আছে, বা গমন দেখা যায় বলতে পারি আমরা। ঠিক আছে, তো এটা কি হয় যে অ্যামিবা, ঠিক আছে, যে অ্যামিবার ঠিকই এটা পরিবর্তন করে। ঠিক আছে, অ্যামিবার মতো এটা কিন্তু মনে রাখতে হবে যে অ্যামিবার মতো অনিয়তাকার। যে অ্যামিবার যদি আমরা আকার জিজ্ঞাসা করি কেউ বলতে পারবে? পারবে? পারবে না, তাই না? তো এটা হলো যে অ্যামিবার মতো অনিয়তাকার, এটা মনে রাখতে হবে। ঠিক আছে, এবার যদি আমরা প্লেটলেটে চলে আসি তাহলে প্লেটলেটের ক্ষেত্রে আমরা আকার দেখব যে প্লেটলেটের আকার হচ্ছে তোমার ডিম্বাকার। কেমন আকার?
ডিম্বাকার বা ডাম্বেল আকার বলে, ঠিক আছে, ডিম্বাকার বা ডাম্বেল আকার। ওকে, ক্লিয়ার? আচ্ছা, এবার আমাদের আলোচ্য বিষয় হবে 5 নম্বর পয়েন্ট, তাই তো? আয়ুষ্কাল হয়ে গেল, আকার হয়ে গেল। এবার আমরা যেটা আলোচনা করব সেটা আমরা কাজ সম্বন্ধে আলোচনা করব। যে ভাই কে কি কাজ করে, কে কি কাজ করিস বল। রক্তের সঙ্গে থাকলে হবে, কি কাজ করিস বল। তো ভাই রক্তের সঙ্গে থাকে আরবিসি, অর্থাৎ রক্তকণিকা দিয়ে রক্তকণিকা দিয়ে রক্ত গঠিত, তাই না? তো আরবিসির কাজ কি? আরবিসির কাজ হলো যে ভাই আরবিসি আমাদের কি করে, O2, O2 মানে অক্সিজেন, জানো তো, শর্টে লিখছি O2, এবং কি হয় CO2, CO2 মানে জানো তো, CO2 মানে হলো কার্বন ডাই অক্সাইড। তো O2 এবং CO2 বহন করে, ঠিক আছে, O2 এবং CO2 বহন করে, ঠিক আছে। তো আরবিসির কাজ বুঝতে পেরেছো আশা করি, যে আরবিসির কাজ হলো যে আরবিসি O2 এবং CO2 কে বহন করে, ঠিক আছে। ডাব্লিউবিসির কাজ হলো, ডাব্লিউবিসির কাজ কি? ডাব্লিউবিসির কাজ হচ্ছে যে ডাব্লিউবিসি হচ্ছে ভাই বিশাল লোক, ঠিক আছে। ডাব্লিউবিসি হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি বলতে পারি পাহারাদার, বা আমাদের জীবদের সৈনিক বলতে পারি, ঠিক আছে। তো প্রথমে লিখে দিচ্ছি যে তো ডাব্লিউবিসি কে কি বলা হয়, ডাব্লিউবিসি কে সৈনিক, ঠিক আছে। কি বলা হয়, যে একে তোর জীব দেহের, একে সৈনিক বলা হয়, সৈনিক, ঠিক আছে, বা সোলজার বলা হয়। আবার একে ডাব্লিউবিসি কে, ঠিক আছে, ডাব্লিউবিসি কে পাহারাদার, পাহারাদার বলা হয়। কেন বলা হয় এটা ব্যাখ্যা করলি তোরা বুঝে যাবি। অ্যাকচুয়াল কাজ কি হয় দেখ, যে আমাদের শরীরে যখন জীবাণু প্রবেশ করে কিনা, তখন আমাদের শরীরে ধর কোনো জায়গায় কেটে গেল, তাহলে সেই কাটা বা ক্ষত জায়গা দিয়ে জীবাণু প্রবেশ করবে, ঠিক কিনা। তো যখন আমাদের বিভিন্ন কাটা বা ক্ষত স্থান দিয়ে যখন জীবাণু প্রবেশ করে, তখন সেই জীবাণুকে নষ্ট করে দেয় বা সেই জীবাণুকে ধ্বংস করে দেয় ডাব্লিউবিসি, ঠিক আছে, ধ্বংস করে দেয় ডাব্লিউবিসি। ডাব্লিউবিসি যেহেতু জীবাণুকে ধ্বংস করে দিয়ে আমাদের দেহকে রক্ষা করছে, অর্থাৎ আমাদের দেহ রোগ হতে দিচ্ছে না, আমাদের সুস্থ সবল রাখছে, তাই সেজন্য ডাব্লিউবিসি কে বলা হয় জীবদেহ সৈনিক বা পাহারাদার। তাহলে এর কাজ কি হলো, এর কাজ হলো তোর জীবাণুকে ধ্বংস করা, ঠিক আছে, জীবাণুকে ধ্বংস করা। যেহেতু জীবাণুকে ধ্বংস করে আমাদের জীব দেহকে রক্ষা করে, অর্থাৎ রোগ হতে দেয় না, ঠিক আছে, আমাদের সুস্থ রাখতে সাহায্য করে, তাই আমরা ডাব্লিউবিসি কে বলবো জীবদের সৈনিক বা পাহারাদার, ঠিক আছে। তাহলে এর কাজ হলো কি, জীবাণুকে ধ্বংস করা, ঠিক আছে, অ্যান্টিবডি তৈরি করা, ঠিক আছে, কি তৈরি করা, অ্যান্টিবডি তৈরি করা। তাহলে এ কি চুপচাপ বসে থাকে? না না, ইও চুপচাপ বসে থাকে না, ইও কাজ করে। কি কাজ কি করে? প্লেটলেটের কাজ হলো যখন তোমার কোনো একটা অংশ কেটে যায়, ঠিক আছে, আমাদের জীবদেহের বলো যখন কোনো একটা অংশ কেটে যায় কিনা, তখন সেই কাটা জায়গায় বা ক্ষত জায়গায় রক্ত জমাট বাঁধতে হবে না ভাই, বাঁধতে হবে কিনা বলো। তো রক্ত জমাট বাঁধতে সাহায্য করে, ঠিক আছে, রক্ত জমাট বাঁধতে সাহায্য করে কে? অনুচক্রিকা বা প্লেটলেট, ঠিক আছে। কি করে? রক্ত জমাট বাঁধতে সাহায্য করে, হেল্প করে, হেল্প সাহায্য করে, ঠিক আছে, বুঝতে পেরেছো? তাহলে কাজগুলো বুঝতে পেরেছো, ঠিক আছে, কাজগুলো আশা করি সবাই বুঝতে পেরেছো। ভিডিও ঠিকঠাক চলছে? ভিডিও ঠিকঠাকই চলছে, সবকিছু দেখতে পাচ্ছি, ঠিক আছে। চলো পরের পয়েন্ট আলোচনা করি। ঠিক আছে, দেখো তাহলে আয়ুষ্কাল হয়ে গেল, আকার হয়ে গেল, কাজ হয়ে গেল। এবার আমরা আলোচনা করি কোন পয়েন্ট আলোচনা করি, আচ্ছা এই পয়েন্টটা এবার আলোচনা করি, সব থেকে ভালো হবে যে এর আলোচনা করি রঞ্জক পদার্থটা, এই পয়েন্ট আলোচনা করে দিই। রঞ্জক পদার্থ। এবার তোমাদের আমি বলেছিলাম যে রক্তের রং লাল হয় কেন?
আমি তখন বলবো যখন রক্তের উপাদানগুলি আলোচনা করব। তো এখন আমি যেহেতু রক্তের উপাদান আলোচনা করছি আর এই পয়েন্টটাতে ওই প্রশ্নের উত্তর লুকিয়ে আছে, তাই আমি এবার বলছি, শোনো। আরবিসি কথা বলছি, ঠিক আছে? আমি কিন্তু সোজা সোজা আসছি। আরবিসিতে হিমোগ্লোবিন নামক একটা রঞ্জক পদার্থ থাকে। হিমোগ্লোবিন, সবাই নাম শুনেছো হিমোগ্লোবিন, ঠিক আছে? অনেকেই নাম শুনেছো হিমোগ্লোবিন। তো এই হিমোগ্লোবিন নামক রঞ্জক পদার্থ থাকায় আমাদের রক্তের রং লাল হয়। তাহলে রক্তের রং লাল হওয়ার জন্য দায়ী হচ্ছে এই মামুর বেটা, অর্থাৎ হিমোগ্লোবিন। আর মনে রাখবে এই হিমোগ্লোবিনে থাকে লৌহা বা আয়রন, যার সংকেত এফি, মনে রাখবে, ঠিক আছে? তো এই হিমোগ্লোবিন নামক রঞ্জক পদার্থ থাকার জন্যই রক্তের রং লাল হয়। ডাব্লিউবিসিতে চলে আসি। ডাব্লিউবিসিতে যদি দেখি রঞ্জক পদার্থের ক্ষেত্রে, তাহলে ডাব্লিউবিসিতে কিন্তু, আচ্ছা একটু করে দিই, ঠিক আছে? কেমন হয়ে যাচ্ছে? আচ্ছা, রঞ্জক পদার্থ হিমোগ্লোবিন থাকে আরবিসিতে, কিন্তু ডাব্লিউবিসির ক্ষেত্রে দেখি, ডাব্লিউবিসিতে এই ক্ষেত্রে যদি দেখি, তাহলে ডাব্লিউবিসিতে এখানে কিন্তু কোন রঞ্জক, অর্থাৎ এখানে আমি ডাব্লিউবিসির কথা বলছি, হ্যাঁ, ডাব্লিউবিসিতে কোনো রঞ্জক পদার্থ থাকে না। রঞ্জক পদার্থ মানে অ্যাকচুয়াল রঙিন পদার্থ, ঠিক আছে? রং করবে না, রং করবে যেসব পদার্থ তাকে বলা হয় রঞ্জক পদার্থ, ঠিক আছে? রঞ্জক মানে রং করবে যে পদার্থ। তো এখানে রং করবে এমন কোনো পদার্থ নেই, ঠিক আছে? রঞ্জক পদার্থ নেই। তাহলে প্লেটলেট, এ আবার কোন মহাগোবিন্দ, যে এর কাছে থাকবে। তো প্লেটলেট এই মহাগোবিন্দর কাছেও কিন্তু কোন রঞ্জক, এই ক্ষেত্রে কোন রঞ্জক পদার্থ নেই। বুঝতে পেরেছ? হ্যাঁ, পুরো ক্লিয়ার, বুঝতে পেরেছ? আচ্ছা, বুঝতে তো পারবা, না বোঝার কিচ্ছু নাই। তারপর আমরা যদি পরের পয়েন্টটুকু আলোচনা করি, তাহলে পরের পয়েন্টে আমাদের আছে নিউক্লিয়াস। কি আছে? নিউক্লিয়াস, ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই পয়েন্টটা। এখান থেকে রেলে আরআরবি তে প্রশ্ন করে নিউক্লিয়াসের উপস্থিতি বিষয়ে। তো ভাই মনে রাখবা, আরবিসি একটা সেল হওয়া সত্ত্বেও প্রশ্ন করে যে নিম্নলিখিত কোন সেলের মধ্যে নিউক্লিয়াস থাকে না। তো মনে রাখতে হবে আরবিসি একটা সেল হওয়া সত্ত্বেও আরআরবিতে কোশ্চেন করে, ঠিক আছে? মনে রাখতে হবে যে আরবিসিতে কোন নিউক্লিয়াস থাকে না, ঠিক আছে? আরবিসিতে কোনো নিউক্লিয়াস থাকে না। লেখা বুঝতে অসুবিধা হলে নিজেরা লিখে নিবা, ঠিক আছে? আর যে যেগুলো আমি ইম্পর্টেন্ট বলছি সে যেগুলো অবশ্যই ইম্পর্টেন্ট, ঠিক আছে? তাহলে আরবি ডাব্লিউবিসিতে ইয়েস মাই ব্রো, ডাব্লিউবিসিতে নিউক্লিয়াস থাকে, ঠিক আছে? ডাব্লিউবিসিতে নিউক্লিয়াস থাকে। তাহলে এখন অণুচক্রিকার ক্ষেত্রে বলেন, তাহলে যদি অণুচক্রিকার ক্ষেত্রে বলি, তাহলে চলো অণুচক্রিকার ক্ষেত্রে যদি বলি, তাহলেও প্লেটলেটস যদি আমরা দেখি, তাহলে প্লেটলেটস এ, ঠিক আছে? প্লেটলেটস এ নিউক্লিয়াস থাকে না, এখানেও থাকে না। প্লেটলেটস এও নিউক্লিয়াস থাকে না, ইয়েস, ঠিক আছে? তাহলে একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, আর আগের পেজে দুটো, তাহলে 7টা হলো। এখনো 3-4টা পয়েন্ট আছে। চলো পরের স্লাইডে ওই 3-4টা পেজ আলোচনা করে দিচ্ছি, ওই 3-4টা পয়েন্ট, হ্যাঁ, ওই 3-4টা পয়েন্ট পরের স্লাইডে আলোচনা করছি। চলো শুরু করি পরের পয়েন্টগুলো। এবার আমরা যে পয়েন্টটা আলোচনা করব
সেই পয়েন্টটা হলো যে চলো কোথায় কটা সংখ্যা আছে সেই সংখ্যাগুলো লিখে নিই। তো তার আগে লিখে নিই আরবিসি সম্বন্ধে আলোচনা করব, ডাব্লিউবিসি সম্বন্ধে আলোচনা করব, আর আরেকটা প্লেটলেট সম্বন্ধে আমি জানবো। সবারই থেকে বেশি বেশি জানবো, পড়বো, যত পড়বো তত জানবো। তো চলো দেখে নি সংখ্যা, চলো দেখে নি সংখ্যা। যদি দেখি তাহলে সংখ্যাতে আমরা দেখব ডাব্লিউবিসি, ঠিক আছে, অর্থাৎ রেড ব্লাড সেল বা রেড ব্লাড কর্পাসেল, ঠিক আছে, 50 লক্ষ দেখা যাবে প্রতি 1 মিলিলিটার রক্তে। প্রতি 1 মিলিলিটার রক্তে আমরা কতগুলো আরবিসি দেখতে পাবো? 50 লক্ষ আরবিসি দেখতে পাবো। ডাব্লিউবিসির ক্ষেত্রে যদি বলি, ডাব্লিউবিসির ক্ষেত্রে আমরা দেখতে পাবো 6K থেকে 8K, কে মানে হাজার, অর্থাৎ 6000 থেকে তোমার 8000, ঠিক আছে, প্রতি মিলিলিটার রক্তে আমরা দেখতে পাবো। আর যদি প্লেটলেটস এর কথা বলি তাহলে এটা হবে তোমার 2.5 লাখ, ঠিক আছে, 2.5 লাখ প্রতি মিলিলিটার রক্তে আমরা দেখতে পাবো। তাহলে জিজ্ঞাসা করে, ঠিক আছে, যে প্রতি মিলিলিটার রক্তে আরবিসির পরিমাণ কত, ঠিক আছে, জিজ্ঞাসা করে প্রতি মিলিলিটার রক্তে ডাব্লিউবিসির সংখ্যা কত, প্রতি মিলিলিটার রক্তে প্লেটলেটের সংখ্যা কত। তো টুকটুক করে মনে করে নিতে হবে, তাই না? ব্যাস হয়ে গেল। সংখ্যা সম্বন্ধে জানার পর এবার আমাদের ব্যাস সম্বন্ধে জানতে হবে, ঠিক আছে, আমাদের কি সম্বন্ধে জানতে হবে? ব্যাস সম্বন্ধে জানতে হবে, কারণ এখান থেকেও কোশ্চেন আসে। তো আরবিসির ব্যাস সম্বন্ধে যদি বলি না ভাই, তো আরবিসির ব্যাস হচ্ছে তো 7.2, এখান থেকে অর্থাৎ 7.2 থেকে 14 মাইক্রোমিটার, ঠিক আছে, 7.2 থেকে 14 মাইক্রোমিটার পর্যন্ত আরবিসির ব্যাস হয়ে থাকে, ঠিক আছে। যদি ডাব্লিউবিসির ব্যাসের ক্ষেত্রে বলি তাহলে ডাব্লিউবিসির ক্ষেত্রে আমরা এখানে দেখব যে তোর 8 থেকে, ঠিক আছে, এখানে তোর আমরা দেখব যে 8 থেকে 18 মাইক্রোমিটার পর্যন্ত আমরা এর ব্যাস দেখতে পাবো। আর প্লেটলেটের ক্ষেত্রে যদি দেখি কিনা তাহলে এখানে তো 2.5, এই দেখ মিলেইছে, মনে রাখা কি সহজ, তাই না? 2.5 মাইক্রোমিটার এর ব্যাস আমরা দেখতে পাবো। বোঝা গেছে? ব্যাসের পর এবার আমরা জানি নিব যে দেখ রোগ হতে পারে, ঠিক আছে, এই ক্ষেত্রে আমরা একটু রোগ সম্বন্ধে জানি নিব যে কোনটার জন্য কি কি রোগ হতে পারে, কোন কোন কেসে। তো এখান থেকেও কোশ্চেন আসে, আর রোগ থেকে তো কোশ্চেন পরীক্ষাতে আসে, ঠিক আছে। তো রোগ সম্বন্ধে জানতে হবে। তো দেখ আরবিসির পরিমাণ যদি বাড়িয়া যায়, দেখ প্রত্যেকটার একটা লিমিট আছে, বুঝলি তো, সবকিছুর একটা লিমিট আছে, ঠিক আছে, আনলিমিটেড কোনো জিনিস ভালো না, বুঝলি তো, ঠিক আছে। তো কিছু কিছু বিষয় আনলিমিটেড হয় হয়তো, কিন্তু লিমিটে থাকাই ভালো, ঠিক আছে। তো আরবিসির একটা লিমিট আছে, বুঝলি। এবার ওই লিমিটের থেকে যদি তোর কমে যায়, ঠিক আছে, ওই লিমিটের থেকে তোর কমে গেল, ঠিক আছে, তাহলে যদি কমে যায়, টেস্টটা বুঝবি, যদি কমে যায় আরবিসি যা থাকা দরকার তার থেকে নেই, অর্থাৎ কমে গেছে। আরবিসি যদি কমে যায়, প্রয়োজনের তুলনায় কমে যায়, তাহলে তোর রোগ হয়, সেই রোগটার নাম হলো অ্যানিমিয়া, ঠিক আছে। তো প্রশ্ন করে অ্যানিমিয়া রোগ, ঠিক আছে, কোন ক্ষেত্রে হয় বা কিসের জন্য হয়। আশা করি এবার বুঝে যাবি যে অ্যানিমিয়া রোগ আরবিসির পরিমাণ কমে গেল হয়ে যায়, ঠিক আছে। বা এখানে তোরা রোগটার নাম পেতে পারিস রক্ত অল্পতা। এই রোগের কারণে নখ ফেটে যায়, নখ বসে যায়, ঠিক আছে, নখ ফেটে যায়, নখ বসে যায়, নখ সাদা সাদা হয়ে যায়,
কারণ রক্তের পরিমাণ কমে গেলে তো নখ সাদা সাদা হয়ে যাবে, তাই না? নখ বসে যাবে, নখ ফেটে যাবে এই রক্তাল্পতার কারণে, ঠিক আছে? আরে বাবারে, এবার যে এবার দেখো, ডাব্লিউবিসি হয়, ডাব্লিউবিসির ক্ষেত্রে কিন্তু এর উল্টো বেড়ে যাবে, ঠিক আছে? যদি বেড়ে যায় কেসটা, ঠিক আছে, ঠিক আছে, যদি বৃদ্ধি পায়, ঠিক আছে, যদি বৃদ্ধি পায়, চলো একটু ভদ্র ভাষায় লিখে দিলাম, বৃদ্ধি পায়, ঠিক আছে, বেড়ে যায় বা বৃদ্ধি পায়, তাহলে এই ক্ষেত্রে যে রোগটা হয় সেই রোগটার নাম হচ্ছে লিউকিমিয়া। লিউকিমিয়া, ঠিক আছে, লিউকিমিয়া, ঠিক আছে। অর্থাৎ লিউকিমিয়া কি বলতে পারো? তো লিউকিমিয়া হলো ভাই, তোমরা এটা বলতে পারো যে ব্লাড ক্যান্সার, ঠিক আছে, ঠিক আছে, এটা তোমরা বলতে পারো যে ব্লাড ক্যান্সার, ঠিক আছে। লিউকেমিয়া কি? ব্লাড ক্যান্সার, ঠিক আছে, লিউকেমিয়া ব্লাড ক্যান্সার। আবার দেখো কমেছে, বেড়েছে, আবার কমে যাবে এখানে যদি প্লেটলেট কমে যায়, ঠিক আছে, যদি কমে যায় অর্থাৎ হ্রাস পায়, চলো এখানে ভদ্র ভাষায় লেখা উচিত ছিল, তাই না? হ্রাস পায়, কিন্তু চলো তোমরা পশ্চিমবঙ্গের ছাত্রছাত্রী, বিশেষ করে আমার ছাত্রছাত্রী যারা আছো একে এডুকেশন সেন্টারে, তারা তো বুঝেই যাবে, চাপ নেই। তো যদি কমে যায়, ঠিক আছে, তাহলে কমে গেলে এই ক্ষেত্রে যে রোগ হয় সেই রোগটার নাম হচ্ছে পারপিউরা রোগ। কি রোগ? পারপিউরা রোগ হয়, ঠিক আছে, বোঝা যাচ্ছে? বুঝে না বোঝার তো উপায় নাই, তাই না? না বুঝিয়ে হালই নাই, বুঝতেই হবে, ঠিক আছে। তাহলে পরের পয়েন্ট, চলো পরের পয়েন্টে বলবো প্রকারভেদ, ঠিক আছে। এর কার কি প্রকারভেদ আছে, হ্যাঁ, কার কি ধরন আছে সেগুলো জানে নিতে হবে, তাই না? কার কি, কে কি বংশ বিস্তার করেছে না করেছে এগুলো দেখে নিতে হবে, তাই না? তো ভাই আরবিসি কোনো বিয়ে শাদী করেনি, তাই আরবিসি কোনো বউ বাচ্চা হয়নি, তাই এর কোনো ছেলে পেলে হয়নি, তাই আরবিসির কিন্তু কোনো প্রকারভেদ আমরা দেখতে পাবো না বা কোনো ধরন দেখতে পাবো না, ঠিক আছে। তো আরবিসি যেহেতু আনম্যারিড ছিল তাই এর কোন প্রকারভেদ, ঠিক আছে, এর কোনো প্রকার ভেদ নেই। কিন্তু যদি আমরা ডাব্লিউবিসি দেখি, ডাব্লিউবিসি কিন্তু বিয়ে করেছিল, ঠিক আছে, এবং ডাব্লিউবিসি বিয়ে করেছিল এবং আমরা ডাব্লিউবিসি এর প্রকারভেদ দেখতে পাবো, এবং এই বিষয়ে টোটালি প্রায় 10 থেকে 15 মিনিটের একটা ভিডিও আমি দিচ্ছি, ঠিক আছে, এটা আলোচনা করেই আমি ওই ভিডিওটা দিচ্ছি। তো আরবিসি ডাব্লিউবিসি যদি দেখি তাহলে ডাব্লিউবিসি এর প্রকারভেদ আছে, ঠিক আছে, এ বংশ বিস্তার করেছে গো, প্রকারভেদ আছে। আবার প্লেটলেট এরা কিন্তু নাইখো, ঠিক আছে, প্লেটলেটস, ঠিক আছে, এরও প্রকারভেদ নাই, এর প্রকারভেদ নাই, ঠিক আছে, বোঝা গেছে? আচ্ছা, তাহলে আমাদের ডাব্লিউবিসি যদি প্রথম থেকে বলি, আরবিসি, ডাব্লিউবিসি এবং প্লেটলেট সম্বন্ধে আমরা প্রায় 10-11টা পয়েন্ট আলোচনা করলাম, ঠিক আছে, যথেষ্ট ভাবে আলোচনা করলাম ভাই, ঠিক আছে। একসাথে গুছিয়ে সকল পয়েন্টগুলো এইভাবে পরপর তুমি কোথাও পাবে না, ঠিক আছে। তো এবার যে জায়গাটা আলোচনা করব, এবার আমি এই ডাব্লিউবিসি সম্বন্ধে এবার একটু যে প্রকারভেদ বললাম কিনা, এবার এই জায়গাটা ভাই একটু আমি ডিটেলস আলোচনা করে দিই, ঠিক আছে। তো আমার নেক্সট স্লাইড, এবার যে বিষয়টি নিয়ে আলোচনা করছি সেটা হলো তো ডাব্লিউবিসি প্রকারভেদ। তার কারণ আরবিসি সম্বন্ধে যতটুকু বলার, যা কিছু বলার বলে দিলাম, প্লেটলেট সম্বন্ধে যা কিছু বলার তা কিছু বলে দিলাম, পাশাপাশি এই দুটার সঙ্গে কম্পেয়ার করে ডাব্লিউবিসি সম্বন্ধে যত যা বলার ছিল সেগুলো বলে দিলাম। এবার ডাব্লিউবিসি ভাই যেহেতু বউ বাচ্চা আছে, ছেলে পুলে আছে, তাই এটাকে টোটালি একটু আলোচনা করছি, ঠিক আছে, কিন্তু এদের তো কোনো প্রকারভেদ নাই, এদের কোনো প্রকারভেদ নাই, তাই আমি ভাই স্লাইডটা এখানে করছি এবং নিউ স্লাইডে আমি যেটা নিয়ে আসছি, ঠিক আছে, বুঝতে পারার কোনো অসুবিধা আছে? ঠিক আছে, তো চল আমি নিউ স্লাইড এটা নিয়ে আসছি। চল তাহলে এবার আলোচনা করি তোর ডাব্লিউবিসির বিভিন্ন প্রকারভেদগুলি, ঠিক আছে। তো চল লিখে নি। তো ডাব্লিউবিসি, ঠিক আছে, ডাব্লিউবিসি তোর আবার ওয়েস্ট বেঙ্গল কনস্টেবল ভাবিস না, হ্যাঁ, যে ডাব্লিউবিসি ওয়েস্ট বেঙ্গল কনস্টেবল না, ওয়েস্ট বেঙ্গল কনস্টেবল না, হোয়াইট ব্লাড সেল বা বলতে পারিস হোয়াইট ব্লাড কর্পাসেল, ঠিক আছে। চল, তো মজা করলাম, হ্যাঁ, সিরিয়াস নিস না, দেখ। তো ডাব্লিউবিসি, ঠিক আছে, তো ডাব্লিউবিসি কে আমরা
প্রথমত দুই ভাগে ভাগ করব, ঠিক আছে। একটা আমরা ভাগ করছি তোর গ্রানালুসাইড, আর তোর আরো একটা ভাগ হচ্ছে গ্রানালুসাইড। নামগুলো বেশ সহজ সরল, ঠিক আছে। উচ্চারণ করতে দাঁতগুলো যাতে না ঝরে যায় তাহলেই হলো, ঠিক আছে। তো ডাব্লিউবিসির দুটো প্রকার দেখছি, একটা হলো গ্রানালুসাইড আর একটা হচ্ছে অ্যাগ্রানালুসাইড, ঠিক আছে। এবার যেগুলো গ্রানালুসাইড হয়, ঠিক আছে, যেগুলো গ্রানালুসাইড হয় সেগুলো দানাযুক্ত। এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট পয়েন্ট, ঠিক আছে। আমি এটা স্টার দিয়ে লিখছি, যেগুলো গ্রানালুসাইড সেগুলো হবে দানাযুক্ত, সেগুলো হবে দানাযুক্ত। কিন্তু যেগুলো অ্যাগ্রানালুসাইড, এটা আমি স্টার দিয়ে লিখছি, এগুলো হবে দানা বিহীন, ঠিক আছে। এগুলো কি হবে? দানা বিহীন। এবার তোর যেগুলো গ্রানালুসাইড আছে, ঠিক আছে, এই গ্রানালুসাইড গুলো তোর আবার আছে তিন ধরনের, ঠিক আছে। এগুলো আবার কয় ধরনের আছে? তিন ধরনের আছে, ঠিক আছে। কয় ধরনের আছে বললাম? তিন ধরনের আছে। প্রথমে আছে বলছি না, মানে আমি এক ধার থেকে লিখছি, হ্যাঁ। যে প্রথম আমরা যেটা আলোচনা করব সেটা হলো ইউসিনোফিল। তারপর আমরা যেটা লিখব সেটা হলো নিউট্রোফিল। ইউসিনোফিল, নিউট্রোফিল। তারপর আমরা যেটা লিখব সেটা হলো বেসোফিল, ঠিক আছে। তাহলে ডাব্লিউবিসি দুই প্রকার ছিল, গ্রানালুসাইড যেটা দানাযুক্ত, অ্যাগ্রানালুসাইড যেটা দানাবিহীন। গ্রানালুসাইড আবার তিন ধরনের আছে, ইউসিনোফিল, নিউট্রোফিল, বেসোফিল। আর অ্যাগ্রানুলোসাইড এগুলো আছে দুই ধরনের। কয় ধরনের আছে এগুলো? এগুলো আছে তো দুই ধরনের, ঠিক আছে। 1 2 লিম্ফোসাইট, আর একটা হলো তো মনোসাইট, ঠিক আছে। এবার ইউসিনোফিল, নিউট্রোফিল, বেসোফিল এবং লিম্ফোসাইট ও মনোসাইটের তুলনামূলকভাবে আগে যেরকম পরপর লিখছিলাম কিনা ওরকম এবার একটা স্লাইড নিয়ে আসছে, ঠিক আছে। ওই স্লাইডে আমি ইউসিনোফিল, নিউট্রোফিল, বেসোফিল, লিম্ফোসাইট এবং মনোসাইটকে তুলনামূলকভাবে আলোচনা করব, ঠিক আছে। তো চল তাহলে ওই স্লাইডটা নিয়ে আসি। তো দেখ, এই স্লাইডে আমরা আলোচনা করব ডাব্লিউবিসির বিভিন্ন প্রকারভেদগুলি সম্বন্ধে ডিটেলসে আলোচনা করব, যাতে এখান থেকে যাই প্রশ্ন আসুক না কেন যেন আমরা বাঁধিয়ে দিতে পারি, যাই প্রশ্ন আসুক না কেন যেন আমরা ফাটাফাট অ্যান্সার দিয়ে দিতে পারি, ঠিক আছে। তো চল লিখে নি এখানে। তো আমরা প্রথমত যদি দেখে নি তাহলে একটু সুন্দর করে লিখে দিচ্ছি, যাতে তোদের এটা দেখলে চোখে পড়া মাত্র যেন বুঝে ফেলিস যে কি আলোচনা করা হয়েছে, ঠিক আছে। তো একটু সুন্দর করে যাতে তোদের বুঝতে অসুবিধা না হয় সেই সুবিধার্থে আমি একটু সুন্দর করে লিখে দিচ্ছি, ঠিক আছে। সুন্দর করে লিখে দিচ্ছি। তো ডাব্লিউবিসি আমরা দুই ভাগে ভাগ করছি, এটাকে পেয়ে যাচ্ছি গ্রানালুসাইড। বাহ, কি সুন্দর নাম গো, উচ্চারণ করতে বেশ ভালো লাগছে, গ্রানালুসাইড। আর একটা পাচ্ছি গ্রানালুসাইড, ঠিক আছে। গ্রানালুসাইড এবং গ্রানালুসাইড। গ্রানালুসাইড আবার আমরা তিন ধরনের দেখলাম, তাই না। তো চলো এই তিন ধরনেরটাও লিখে নিই।
ইউ সিনোফিল, নিউট্রোফিল এবং আরো একটি হলো বেসোফিল। আরো একটি কি হলো বলো? আরো একটি হলো বেসোফিল। লেখা কিন্তু এবার আস্তে আস্তে একটু বাজে হয়ে যাচ্ছে, হ্যাঁ, তোমরা কিন্তু কিছু মনে করো না, একটু বোঝার চেষ্টা করো আর একটু নোট ডাউন করে নিও, ঠিক আছে? আর অ্যাগ্রানোল সাইডের মধ্যে আমরা দেখতে পাচ্ছি আরো দুটো ভাগ। কি কি দেখতে পাচ্ছি? দেখতে পাচ্ছি লিম্ফোসাইট, আর কি দেখতে পাচ্ছি? আর একটা দেখতে পাচ্ছি মনোসাইট, ঠিক আছে? লিম্ফোসাইট এবং মনোসাইট। এবার ইউসোনোফিল, নিউট্রোফিল, বেসোফিল, লিম্ফোসাইট, মনোসাইট এগুলো তুলনামূলক আলোচনা করব। তো প্রথম যদি আলোচনা শুরু করি, তাহলে প্রথমে যদি আমি দেখি যে ইউসোনোফিল এটা দানাযুক্ত, আমি আগেই বলেছি গ্রানুলোসাইট দানাযুক্ত, তাহলে ইউসিনোফিল এটা অবশ্যই দানাযুক্ত হবে, কারো কোনো ডাউট আছে? নিউট্রোফিল এটা অবশ্যই এটাও দানাযুক্ত হবে, কারো কোনো ডাউট আছে? এবং এটাও দানাযুক্ত হবে, এখানেও কারো কোনো ডাউট থাকার কোনো কথা নয়। কিন্তু এটা তাহলে কি হবে? এটা হবে দানাবিহীন। বুঝতে পারার কোনো অসুবিধা আছে? এরকম পয়েন্ট তুলে তুলে কোশ্চেন আসবে, ঠিক আছে? যে এরকম হয়তো কয়েকটা অপশন দিয়ে দিবে, কোনো একটা অপশন দিয়ে বলবে যে কোনটা দানাযুক্ত বা কোনটা দানাবিহীন নয় বলো, ঠিক আছে? তখন কিন্তু তোমাদের মনে রাখতে হবে, তাই কিন্তু আমি এভাবে লিখে দিচ্ছি, ঠিক আছে? এগুলো লিখাচ্ছি অবশ্যই কারণ আছে, আমি কিন্তু কারণবিহীন লিখাচ্ছি না, ঠিক আছে? এখন বুঝতে পারছো না, কিন্তু এক্সাম হলে গিয়ে তখন বুঝতে পারবে, ঠিক আছে? তখন কাঁদবা বলো যে আমি কেন ভালো করে লিখে আসি, ঠিক আছে? তো প্রথম যেটা হলো যে আমরা দেখছি এই তিনটে দানাযুক্ত, কিন্তু এই দুটো দানাবিহীন। বোঝা গেছে প্রত্যেকটার যে আমি 1 নম্বর বিষয়টা আলোচনা করলাম, প্রত্যেকটার 1 নম্বর বিষয় বোঝা গেছে। প্রত্যেকটা 2 নম্বর বিষয় যদি দেখা যায়, তাহলে 2 নম্বর বিষয় আমরা দেখব যেগুলোর আমরা, আচ্ছা উৎসটা দেখিনি, চলো। তো আমরা যদি ইউসোনোফিলের উৎস দেখি কিনা, তাহলে ইউসোনোফিলের আমরা উৎস প্রধানত যেটা দেখব সেটা হলো কিন্তু আমাদের লাল অস্থি মজ্জা। এর উৎস কোথায় দেখবো আমরা? লাল অস্থি মজ্জা। দেখা বুঝতে পারছো? যদি আমরা নিউট্রোফিলের উৎস দেখি, তাহলে নিউট্রোফিলের উৎস আমরা একই স্থান দেখব, লাল অস্থি মজ্জা। আমি কিন্তু সর্বোচ্চ যেখান থেকে হয় সেই জায়গাটাই কিন্তু লিখাচ্ছি, হ্যাঁ, ঠিক আছে? আর কোশ্চেন এরকমই আসবে, চাপ লিও না। তো এরও উৎস সম্বন্ধে জানতে হবে। তো এরও উৎস হবে লাল অস্থি, হস্থি নয়, হ্যাঁ, অস্থি মজ্জা। এবার যদি আমরা লিম্ফোসাইটের ক্ষেত্রে দেখি, তো লিম্ফোসাইটের ক্ষেত্রেও আমরা উৎস দেখব লাল অস্থি মজ্জা। আমরা যদি মনোসাইটের ক্ষেত্রে দেখি, তাহলে মনোসাইটের ক্ষেত্র আমরাও এই ক্ষেত্রে উৎস দেখব লাল অস্থি মজ্জা। এটা মনে রাখা খুবই সহজ, তাই না? খুবই সহজ মনে রাখা, তাই না? চল এবার 3 নম্বর পয়েন্ট দেখি। যদি 3 নম্বর পয়েন্ট দেখি, তাহলে 3 নম্বর পয়েন্ট আমার যেটা ইম্পর্টেন্ট মনে হয় সেটা আমার কাজ মনে ইম্পর্টেন্ট, যে কাজ, যে কোনটার কি কাজ। তো দেখ, যেটা ইউসিনোফিল, হ্যাঁ, এই ইউসিনোফিলের তোর কাজ হচ্ছে অ্যালার্জিকে প্রতিরোধ করা, ঠিক আছে? এর মূল যে কাজ দেখবো সেই কাজটা হলো তোর অ্যালার্জি, ঠিক আছে? অ্যালার্জি
প্রতিরোধ করা। তাহলে নিউট্রোফিলের কাজ কি? দেখ, নিউট্রোফিলেরও প্রধান কাজ আছে। নিউট্রোফিলের প্রধান কাজ হিসাবে আমরা যেটা লিখব, ঠিক আছে, এখানে আমি একটা প্রক্রিয়া সম্বন্ধে বলবো, ঠিক আছে, যে প্রক্রিয়ার নাম হচ্ছে ফ্যাগোসাইটোসিস। ফ্যাগোসাইটোসিস। এখন তোরা বলতে পারিস যে ফ্যাগোসাইটোসিস কি? তো নিউট্রোফিলের একটা প্রক্রিয়া হলো ফ্যাগোসাইটোসিস। তো ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়াটি কি? তো আমি এখানে দেখাচ্ছি, ঠিক আছে, আমি এখানে দেখাচ্ছি। দেখ, মনে কর যে এটা হলো ডাব্লিউবিসি। এটা কি মনে কর? এটা হলো ডাব্লিউবিসি, ঠিক আছে, এটা হলো ডাব্লিউবিসি। এবার ডাব্লিউবিসির পাশে মনে কর এরকম জীবাণু, ঠিক আছে, এরকম জীবাণু এগুলো সব জীবাণু, ঠিক আছে, এগুলো সব জীবাণু বল, ব্যাকটেরিয়া বল, এগুলো আর পাশে ঘিসেছে। এবার ডাব্লিউবিসির কাজ কি? ডাব্লিউবিসির কাজ হলো তো এই যে জীবাণুগুলি আছে বা এই যে এখানে ব্যাকটেরিয়া গুলো আছে, এগুলোকে ধ্বংস করে ফেলবে। কারণ এগুলো যদি জীবদেহের মধ্যে থাকে তাহলে জীবদেহ রোগ সৃষ্টি করবে, তাই না? তাহলে এর কাজ হলো এগুলোকে ধ্বংস করা। এখন ডাব্লিউবিসি এগুলোকে ধ্বংস করবে, তো কিভাবে করবে? তো ও ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়া এগুলোকে ধ্বংস করবে কিভাবে? তো দেখ, এই ডাব্লিউবিসি এবার শেপ চেঞ্জ করে ফেলবে। এরকম গোলাকার ছিল না ডাব্লিউবিসি, তোর দেবের এরকম হয়ে আসবে শেপ, এরকম শেপ করে নেবে, ঠিক আছে। এবার এরকম শেপ করে নেওয়ার ফলে এই যেগুলো আছে না, এগুলোকে এইভাবে 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 এই মুখখানে এখানে কিন্তু এই জায়গাখানেও কিন্তু ঘিরে নিবি, ঠিক আছে। তারপরের ফর্ম যদি দেখি তাহলে তারপরের ফর্ম দেখবো যে আবার রাউন্ড হয়ে গেছে, আর এটা তো নিউক্লিয়াস আছে আমি, ঠিক আছে, যেটা ডাব্লিউবিসি নিউক্লিয়াস থাকে। আর এই ছোট ছোট গুলো দেখছি আমরা বিভিন্ন ব্যাকটেরিয়া বা জীবাণু, ঠিক আছে, এগুলো কিন্তু এবারও ভিতরে নিয়ে গেছে, ঠিক আছে। এবার এগুলো কি করবে ডাব্লিউবিসি? এবার এগুলোকে ওর মধ্যে নিয়েছে, এবার এগুলোকে ধ্বংস করে ফেলবে। তাহলে দেখ, প্রথমে বাইরে ছিল, তারপরে ফেজে কি করছে, এগুলোকে দেখ একটা ভাঁজ করছে, ঠিক আছে, এটাকে ভিতরে নিয়ে আসার চেষ্টা করছে, এবং শেষ পর্যায়ে কি করছে, এটাকে অলরেডি ভিতরে নিয়ে নিচ্ছে। এইভাবে এই যে ডাব্লিউবিসি জীবাণুগুলোকে ধ্বংস করছে, এই যে প্রসেসটা কিনা, এই যে প্রসেসটা, এই প্রসেসটাকে তোর বলা হচ্ছে ফ্যাগোসাইটোসিস, ঠিক আছে। এই প্রসেসটাকে কি বলা হচ্ছে? এই প্রসেসটা হলো তোর ফ্যাগোসাইটোসিস, ঠিক আছে, বুঝতে পারলি ফ্যাগোসাইটোসিস। এবার তোর বেসোফিলে বলছি, ঠিক আছে। তোর বেসোফিলের কাজ কি? দেখ, তোর বেসোফিলে যদি আমরা কাজ দেখি, তো বেসোফিলের কাজটা আমি লিখছি এই জায়গাতে, ঠিক আছে। তো বেসোফিলে যদি 3 নম্বর পয়েন্ট আমরা কাজ দেখি, তাহলে বেসোফিলের আমরা কাজ দেখব যে এর কাজ হবে তোর হেপারিন ক্ষরণ করা, ঠিক আছে। এর কাজ হচ্ছে হেপারিন ক্ষরণ করা, হেপারিন ক্ষরণ করা, ঠিক আছে। এবার যদি বলি লিম্ফোসাইটের কাজ কি, তো লিম্ফোসাইটের 3 নম্বর পয়েন্ট করছি। লিম্ফোসাইটের 3 নম্বর পয়েন্ট যদি আমরা কাজ দেখি, তাহলে লিম্ফোসাইটে আমরা কাজ দেখব অ্যান্টিবডি তৈরি করা, ঠিক আছে। এর কাজ কি তৈরি করা? অ্যান্টিবডি। এবং যদি আমরা মনোসাইটে দেখি, তাহলে মনোসাইটের আমরা কাজ সেম কাজ আমরা আগের মতোই দেখব। এই যে ফ্যাগোসাইটোসিস কিনা, আমরা মনোসাইটের ক্ষেত্রেও এই কাজটাই দেখব, ঠিক আছে। এই কাজটাই আমরা এখানেও দেখব, ফ্যাগো, ঠিক আছে, ফ্যাগোসাইটোসিস, ফ্যাগোসাইটোসিস, ঠিক আছে। এছাড়াও আরো যে কাজগুলো আমার ইম্পর্টেন্ট বলে মনে হচ্ছে সেগুলো লিখিয়ে দিচ্ছি। আরো যেগুলো ইম্পর্টেন্ট মনে হয়, যেমন 4 নম্বর, তো যে জায়গাটা ইম্পর্টেন্ট আমার মনে হচ্ছে যে এগুলোর সংখ্যা সম্বন্ধে জেনে রাখা আমার মনে বলছে একটু ইম্পর্টেন্ট, কারণ সংখ্যা থেকে কোয়েশ্চেন আসতে পারে। তো চল সংখ্যাগুলো আমি লিখিয়ে দিচ্ছি। যদি তোর ইউসোনোফিল দেখিস, তাহলে ইউসোনোফিলের তোর সংখ্যা হবে তোর 100 থেকে 400 প্রতি মিলিমিটার, ঘন মিলিমিটার বা মিলিমিটার কিউব, ঠিক আছে, মিলিমিটার কিউব। তো প্রতি ঘন মিলিমিটার ব্লাডে আমরা 100 থেকে 400টি ইউসোনোফিল দেখব, ঠিক আছে। এবার যদি আমরা নিউট্রোফিলের কথা বলি, তাহলে নিউট্রোফিলের সংখ্যা যদি আমরা দেখি, তাহলে নিউট্রোফিলের সংখ্যা আমরা দেখব তোর 3000 থেকে 6000
প্রতি ঘন মিলিমিটার বা মিলিমিটার কিউব রক্তে। ঠিক আছে, প্রতি ঘন মিলিমিটার রক্তে আমরা 3000 থেকে 6000টি নিউট্রোফিল দেখব। এই স্লাইডে অনেকটা কেমন দেখাচ্ছে দেখি স্ক্রিনে। স্ক্রিনে বেশ ভালোই দেখাচ্ছে, তবে অনেকটা হয়ে গেছে। ঠিক আছে, তো চল এটা লিখে দেওয়ার ফলে স্লাইডটা চেঞ্জ করে দিচ্ছে পরের পয়েন্টে। এই পয়েন্টে লিখে দিই 4 নম্বর, আমি এটা লিখছি 4 নম্বর পয়েন্ট। হ্যাঁ, এই স্লাইডটা অনেকটা বাজে হয়ে গেছে বুঝতে পারছি, তবে একটু তোরা বোঝার চেষ্টা করে নিস। ঠিক আছে, আমি স্লাইডটা চেঞ্জ করে আবার ভালো করে লিখে দিচ্ছি পরের পয়েন্টগুলো। এই ক্ষেত্রে আমরা তো 0 থেকে 100টি প্রতি ঘন মিলিমিটার রক্তে দেখতে পাবো। ঠিক আছে, তো যদি আমি লিম্ফোসাইটের কথা বলি, তাহলে লিম্ফোসাইট আর মনোসাইট, ঠিক আছে, এটা কোথায় আঁটাবো বলতো? তো লিম্ফোসাইট আর মনোসাইট এই জায়গাটা আসছে নাকো, তাই তো। তো আমি এই জায়গাটা অ্যারো করে একটু নিচে লিখে দিচ্ছি, একটু কষ্ট করে বুঝে নে, তারপর আমি পরের পেজে স্লাইড চেঞ্জ করছি। আচ্ছা চল, আমি পরের পেজের সংখ্যাটা আমি পরের পেজ থেকে লিখে দিচ্ছি। ঠিক আছে, এই সংখ্যা জায়গাটা আমি পরের পেজ থেকে লিখে দিচ্ছি। চল চল চল, বিশাল বাজে হয়ে গেছে স্লাইডটা, আপনারই বুঝতে অসুবিধা হচ্ছে, তোদের তো হবে। আচ্ছা চল, তাহলে সংখ্যা থেকে ছিল। হ্যাঁ, আমি একটু ফাটাফাট লিখছি। ঠিক আছে, তাহলে সংখ্যা থেকে ছিল, প্রথমে আমার এখানে ছিল ইউসিনোফিল, ইউসিনোফিল, তারপর ছিল নিউট্রোফিল, তারপর ছিল বেসোফিল, তারপর ছিল লিম্ফোসাইট, তারপর ছিল মনোসাইট। আচ্ছা চল, তো প্রথম আমরা এখানে লিখছিলাম সংখ্যা, তাই তো, প্রথম যে বিষয়টা ছিল। আচ্ছা এখানে চল বিষয় করে দিই, চল যে কোন বিষয়ের উপর আমরা লিখছি। তো প্রথম বিষয় সংখ্যা। ঠিক আছে, তো সংখ্যা যদি আমরা দেখেছিলাম, তাহলে এই ক্ষেত্রে আমরা প্রথম সংখ্যা দেখেছিলাম আমরা যে 100 থেকে 400 প্রতি ঘন মিলিমিটার রক্তে। এই ক্ষেত্রে আমরা দেখেছিলাম যে 3000 থেকে 6000 প্রতি ঘন মিলিমিটার রক্তে। এই ক্ষেত্রে দেখেছিলাম 0 থেকে 100 প্রতি ঘন মিলিমিটার রক্তে। এই ক্ষেত্রে হয়তো 1500 থেকে 2500 প্রতি ঘন মিলিমিটার রক্তে। আর এই ক্ষেত্রে তোর হবে 300 থেকে 800 প্রতি ঘন মিলিমিটার রক্ত। ঠিক আছে, এইটাই গেল তোর সংখ্যা। সংখ্যার পর তোর এখানে তোর নিউক্লিয়াসের এখানে আকার সম্বন্ধে জিজ্ঞাসা করে। যে আমি আগে বলেছিলাম যে এদের নিউক্লিয়াস বিভিন্ন আকারের হয়, তো এদের নিউক্লিয়াসের আকৃতি সম্বন্ধে কোশ্চেন আসতে পারে। তো কোনটার কেমন কি আকৃতি বা কোনটার কি আকার সে সম্বন্ধে কিন্তু এবার আমি বলে দিচ্ছি। ঠিক আছে, তো নিউক্লিয়াসের আকৃতি প্রথমে যদি আমরা ইউসিনোফিলের দেখি, তো ইউসিনোফিলের আকৃতি হবে 2 লতি বিশিষ্ট। এখানে আমরা 2টি লতি বিশিষ্ট আমরা নিউক্লিয়াস দেখতে পাবো, এটা হলো ইউসিনোফিলের ক্ষেত্রে। ঠিক আছে, আমরা যদি নিউট্রোফিলের ক্ষেত্রে দেখি, তাহলে নিউট্রোফিলের ক্ষেত্রে আমরা দেখতে পাবো এই ক্ষেত্রে 2 থেকে 7 লতি বিশিষ্ট। ঠিক আছে, এটা আমি নিউট্রোফিলের কথা বলছি, 2 থেকে 7 লতি বিশিষ্ট নিউক্লিয়াস দেখতে পাবো। যদি বেসোফিলের কথা বলি, তাহলে বেসোফিলের ক্ষেত্রে আমরা এই ক্ষেত্রে দেখতে পাবো এস আকৃতির। ঠিক আছে, বেসোফিলের ক্ষেত্রে আমরা এখানে লিখছি, যেহেতু এটা হলো এর, ঠিক আছে, এটা হলো এর, এটা হলো এর, এবার লিখছি বেসোফিল। বেসোফিলের ক্ষেত্রে আমরা দেখতে পাবো এস আকৃতির নিউক্লিয়াস। ঠিক আছে, এস আকৃতির নিউক্লিয়াস। যেহেতু ভিডিও পরপর দেখছো, আশা করছি বুঝতে অসুবিধা হবে না কোথায় কি লিখছি। নিউক্লিয়াস।
যদি লিম্ফোসাইট দেখো, তাহলে লিম্ফোসাইটের ক্ষেত্রে নিউক্লিয়াসের আকার হয় গোলাকার। ঠিক আছে, এই ক্ষেত্রে আমরা দেখব গোলাকার। আর যদি মনোসাইট দেখো, সবথেকে ভেরি ভেরি ইম্পর্টেন্ট হলো মনোসাইট। মনোসাইটের এর আকার হয় বৃক্কাকার। ঠিক আছে, বৃক্কাকার হয়। ঠিক আছে, বৃক্কাকার হয়। ঠিক আছে, বৃক্কাকার, বা এটাকে আমরা বলতে পারি কিডনি শেপ। ঠিক আছে, এই ক্ষেত্রে আমরা যেটা দেখবো সেটা আমরা দেখবো কিডনি শেপ দেখবো। ঠিক আছে, এই ক্ষেত্রে আমরা কি দেখবো? কিডনি শেপ দেখবো। ঠিক আছে, তো এই জায়গাটা কিন্তু ইম্পর্টেন্ট, যে মনোসাইটের আকার কেমন হয়, বৃক্কাকার হয় বা কিডনি শেপ হয়। ঠিক আছে, তারপর আর যেটা ইম্পর্টেন্ট মনে হয়, যে এই ক্ষেত্রে ইম্পর্টেন্ট তেমন আর কিছু নাই, তবে আমার যতটুকু মনে পড়ছে, তো চল এটার ব্যাস লিখিয়ে দিই। ঠিক আছে, অলরেডি আমি এর আগে লিখিয়েছিলাম যে ডাব্লিউবিসির কর ব্যাস হয় 8 থেকে 18 মাইক্রোমিলিমিটার। তবে ওগুলো প্রত্যেকটার ব্যাস লিখিয়ে দিচ্ছি। যদি ব্যাস দেখা যায়, তাহলে যে ইউসোনোফিল আছে, ইউসোনোফিলে আমরা ব্যাস দেখতে পাবো তোর 10 থেকে 14 মাইক্রন মিটার। যদি নিউট্রোফিলের ক্ষেত্রে দেখি, ঠিক আছে, এটা 8। ঠিক আছে, যদি নিউট্রোফিলের ক্ষেত্রে দেখি, তাহলে এই ক্ষেত্রে তোর 10 থেকে 15 মাইক্রন মিটার দেখতে পাবো। ঠিক আছে, আর যদি তোর বেসোফিলের ক্ষেত্রে দেখি, বেসোফিলের ক্ষেত্রে তোর দেখা যাবে 8 থেকে 10 মাইক্রন মিটার। আর তোর যদি লিম্ফোসাইটের ক্ষেত্রে দেখি, লিম্ফোসাইটের ক্ষেত্রে তোর দেখা যাবে 7 থেকে 16 মাইক্রন মিটার। আর যদি মনোসাইটের ক্ষেত্রে দেখি, তাহলে মনোসাইটের ক্ষেত্রে তো দেখা যাবে 12 থেকে 20 মাইক্রন মিটার। ঠিক আছে, তাহলে এখানে তো ব্যাস সম্বন্ধে যদি কোয়েশ্চেন করে যে কোনটার কি ব্যাস, সে সম্বন্ধে তোরা কিন্তু অ্যান্সার করে দিতে পারবি, এই ক্ষেত্রে কোনো সমস্যা নাই। ঠিক আছে, আর একটা জায়গায় লিখাবো, সেটা হলো সাইটোপ্লাজম গত একটু লিখে দেবো লাস্ট। এটাই চল, আমার মনে বলছে এটা একটু ইম্পর্টেন্ট আছে, সেজন্য লিখলাম। তো সাইটোপ্লাজম লাস্ট পয়েন্ট এটা। ঠিক আছে, তাহলে আমাদের রক্ত কণিকার পাঠ্যক্রম শেষ হবে। তো ইসোনোফিলে যদি আমরা সাইটোপ্লাজমীয় বিষয়টা দেখি, তাহলে আমরা দেখবো যে অম্লধর্মীর প্রতি আসক্তি হবে। এটা কিন্তু এটা হবে অম্ল ধর্মী বর্ণের আসক্ত, বর্ণে আসক্ত। ঠিক আছে, আমরা যদি নিউট্রোফিল দেখি, তাহলে কিন্তু আমরা এটা দেখবো যে বর্ণ নিরপেক্ষ। এটা কিন্তু এটা আবার আমরা দেখবো যে এটা হলো বর্ণ নিরপেক্ষ। কিন্তু যদি আমরা বেসোফিল দেখি, তাহলে বেসোফিলের ক্ষেত্রে দেখবো এগুলো কিন্তু আবার পরপর একই। এবার মনে রাখতে সুবিধা হবে, এগুলো কিন্তু পরপর একই। এগুলো হবে ক্ষার ধর্মী। ঠিক আছে, এগুলো হলো ক্ষার ধর্মী বর্ণে, ক্ষারের, হ্যাঁ এটা ক্ষার হবে, ক্ষার ধর্মী বর্ণে আসক্ত। আবার এটাও যদি দেখি একই জিনিস, হ্যাঁ এবার কিন্তু মনে রাখতে সুবিধা হবে তোদের। এটা হলো তোর ক্ষার ধর্মী বর্ণে আসক্ত। আবার এটাও যদি দেখি একই জিনিস, এটাও হচ্ছে ক্ষার ধর্মী বর্ণে আসক্ত। ব্যাস, এই ছিল কেবলই রক্ত এবং রক্তের উপাদানের রক্ত কণিকা সম্বন্ধে আলোচ্য বিষয়। এখনো তোর আলোচ্য বিষয় থেকে গেল রক্ত রস সম্বন্ধে। রক্ত রস সম্বন্ধে একটু বেশ আলোচ্য বিষয় আছে, তো ওই বিষয়গুলো আমি পরে একটা আলাদা ভিডিও দিব, লেন্থি ভিডিও হয়ে গেছে। ঠিক আছে, তাই আমি এটা এখন স্টপ করছি, পরের ভিডিওতে ওটা পাঠাবো।